আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাক্সিস মেডিকেল কর্তৃক আজকের এই লাইভ সেশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হুমায়রা তাহের প্রমি, পড়াশোনা করছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে ৪র্থ বর্ষে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আসছেন অত্যন্ত গুণী এবং একজন সম্মানিত ব্যক্তি। তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ তাসদিক হাসান। ভাইয়া কিন্তু অনেক 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 ডিগ্রির অধিকারী। ভাইয়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন এবং ভাইয়া একাধারে এমপিএইচ, পিএইচডি, ডিএম, এমএসসি, এমফিল ডিগ্রি অর্জন করেছেন। এবং ভাইয়া ইউনিভার্সিটি অফ লিভারপুলের প্রাইমারি কেয়ার অ্যান্ড মেন্টাল হেলথ ডিপার্টমেন্টের রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে উপস্থিত আছেন। এবং এখানেই শেষ নয়, ভাইয়া পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। প্রমি একটু কারেক্ট করে দিই, পিএইচডিটা আমি এখন অর্জন করিনি, পিএইচডিটা আমি কেবল শুরু করেছি। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে ভাইয়া। আপনার যে ডিগ্রি, এত বড় 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 ডিগ্রি, এটা মানে আরো ইনশাআল্লাহ অ্যাড হতে থাকবে। ডিগ্রি আসলে ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে পড়ার আনন্দটা বা শেখার আনন্দ, যেটা আমি সবসময় বলি আমার জুনিয়রদেরকে বা স্টুডেন্টদেরকে যে একটা নতুন কিছু শেখার আমাদের মেডিকেল লাইফটা আসলে এত স্ট্রেসফুল, এত কঠিন, এর মধ্যে যদি আনন্দটা থাকে পড়ার মধ্যে, তাহলে কিন্তু স্ট্রেসটা অনেকটাই কমে যায়। আমি আসলে চলে আসছি তাহলে প্রমি আজকে এটা নিয়ে কথা বলবো। জি জি ভাইয়া, আগে আমরা জেনে নিই আপনি কেমন আছেন। আমি ভালো আছি। কঠিন একটা সময় যাচ্ছে পৃথিবীর, আমরা সবাই আসলে খুবই একটা ভয়, আতঙ্ক, কোভিড নিয়ে অনেকে, আমার নিজেরও যেরকম পারিবারিক কিছু কঠিন মুহূর্ত আমরা পার করছি, বাট এর মধ্যে দিয়েও ভালো আছি আমরা। যাক আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমি এবং আমরা সবাই খুবই আনন্দিত। আজকের ভাই আমাদের লাইভ সেশনের টপিকটা হচ্ছে ডিপ্রেশন এন্ড সুইসাইডাল বিহেভিয়ার ইন মেডিকেল স্টুডেন্ট এন্ড ডক্টরস। এই নিয়েই আজকে আমরা কথা বলবো এবং আমি অত্যন্ত আমি একদম শিওর আজকে খুবই একটা ভালো জমজমাট এবং তথ্যপূর্ণ সেশন হবে এবং আপনার থেকে আমরা অনেক অনেক কিছু জানতে পারবো। প্রথমেই ভাইয়া আমি যেটা জানতে চাচ্ছি যে একজন মেডিকেল স্টুডেন্ট হওয়াটা কতটুকু স্ট্রেসফুল, বা মেডিকেলে ঢোকার জন্য একটা স্টুডেন্টের কি পরিমাণ স্ট্রেস পোহাতে হয়? থ্যাংক ইউ প্রমি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ মেডিকেল এডুকেশন যেটা শুরু হচ্ছে ফার্স্ট ইয়ারের একদম প্রথম দিকে, আমরা কি বলি যে একটা মানুষ 3বার ডাক্তার হয়, তাই না? যেদিন প্রথম সাদা অ্যাপ্রন করে মেডিকেল কলেজে যাচ্ছে, আমার বাবা সবসময় এটা বলতেন। তারপরে দ্বিতীয়বার ডাক্তার হচ্ছে যখন প্রথমবার সে ওয়ার্ডে যাচ্ছে, থার্ড ইয়ারে আমাদের প্রথম ওয়ার্ড প্লেসমেন্টটা ছিল, আমি জানি না এখন কোন এটা করছে, দেন যখন ফাইনাল প্রফটা পাস করছে। তো এর আগে থেকেই কিন্তু স্ট্রেসটা শুরু হয়ে যায়, কারণ আমাদের দেশে অ্যাডমিশন টেস্টের যে একটা কঠিন প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাই, যেখানে একদম দেখা যাচ্ছে যে একটা ছেলে বা মেয়ে যখন ইন্টারমিডিয়েট পাস করছে, তারপর পাস করার আগেই পরীক্ষা দিয়েই কিন্তু তাকে কোচিং এ ঢুকে যেতে হচ্ছে। সেই কোচিংটা শেষ করে তারপরে সে পরীক্ষাতে বসছে এবং সেই পরীক্ষাটা অসম্ভব কম্পিটিটিভ। যেই পরিমাণ এ প্লাস পাচ্ছে বা যেই পরিমাণ রেজাল্টের যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করে যে কয়েকটা ছেলে মেয়ে আসছে, তারা কিন্তু আলটিমেটলি এই সিট এতই কম যে তারা কিন্তু সবাই সেখানে অ্যাকোমোডেট করতে পারছে না। তো অসম্ভব কম্পিটিটিভ একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সরকারি হোক বা বেসরকারি হোক, যেই মেডিকেলি আমরা বলি না কেন, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এক্সপেকটেশন, এখানে অনেকের ফ্যামিলিতে কিন্তু একটা টক্সিক এক্সপেকটেশন থাকে। অনেক সময় ছেলে মেয়েরা দেখা যাচ্ছে যে তারা হয়তো ডাক্তার হতে যাচ্ছে না, কিন্তু বাবা মা একদম চাপিয়ে দিয়ে রাখছে যে না, তোমাকে ডাক্তার হতেই হবে, আমার স্বপ্ন। তো বাবা বা মার এই স্বপ্নটা পূরণ করার জন্য যে লোডটা নিচ্ছে একটা মেডিকেল স্টুডেন্ট, সেটা নিয়ে কিন্তু সে প্রথম দিন থেকে একটা স্ট্রেসের প্রসেসের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। অনেকে কিন্তু আবার এর মধ্যে আছে নিজের আগ্রহে আসছে। তো যারা নিজের আগ্রহে আসছে, তাদের জন্য হয়তো প্রথম দিনটা সেই বোঝাটা নিয়ে তারা আসে না, এক্সপেকটেশনের বোঝাটা, তারা নিজেদের আনন্দ নিয়ে আসে, যাচ্ছে আমি শুরু করছি। তাদের মধ্যেও কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যখন তারা প্রসেসটা শুরু করছে, তারা স্বভাবতই অনেক বেশি যে পড়ার লোডটা, প্রতিদিন আইটেম, প্রতিদিন পরীক্ষা, যেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাই, সেটাতে কিন্তু তারা যথেষ্ট বিপর্যস্ত হয়ে যাচ্ছে। সো মেডিকেলের আসলে প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস। দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেডিকেলের যে একটা এনভায়রনমেন্ট, আমাদের যে পরীক্ষা, প্রতিদিন ডেইলি পরীক্ষার যে একটা রুটিন, এটা স্ট্রেসে মেডিকেল স্টুডেন্টদেরকে ঠেলে দেওয়ার পেছনে একটা অসম্ভব রকমের কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, যেটা বিভিন্ন গবেষণা আমি কথা বলবো গবেষণাগুলো নিয়ে। এছাড়াও যদি আমি বলি, তাহলে হচ্ছে আমাদের যে পরীক্ষার প্রসেসটা, পরীক্ষার ইভালুয়েশন যে প্রসেসটার মধ্যে দিয়ে আমরা যাই, একটা ভাইভা দিতে হচ্ছে, রিটেন দিতে হচ্ছে, প্র্যাকটিক্যাল দিতে হচ্ছে, আমি কোনোটার গুরুত্বই আমি অস্বীকার করবো না, কিন্তু প্রসেসটার মধ্যে অনেক গ্যাপ আছে। আজকে যারা শুনছেন, আমি জানি অনেক সম্মানিত শিক্ষকরাও শুনছেন, মেডিকেল কারিকুলাম একদম আমি বলবো সেন্টার ফর মেডিকেল এডুকেশনের সাথেও কিন্তু আমরা খুব ক্লোজলি কাজ করছি। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি কোনো সংকোচ নিয়ে বলবো না, আমরা একটা খুব ভয়ঙ্কর টক্সিক মেডিকেল এডুকেশন সিস্টেম
মধ্যে আছি। আমি জানি অনেকেই হয়তো একমত হবেন না, বলবেন যে এটার মধ্যে থেকে অনেক ভালো ভালো ডাক্তার বের হয়ে আসছে, আমি অস্বীকার করছি না। কিন্তু যেই সিস্টেমটা 100 জনের মধ্যে 5 জনকেও ভয়ঙ্কর রকমের ট্রমার দিকে ঠেলে দিচ্ছে বা আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে, সেই সিস্টেমটাকে পারফেক্ট বলার, সেই সিস্টেমটাকে 100% সাপোর্ট করার কোনো ধরনের কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। সো ডেফিনেটলি আমি বলবো যে একদম সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থাটা মেডিকেল এডুকেশন, সেটার একটা বড় দায়বদ্ধতা আছে। আরেকটা পয়েন্ট যেটা অস্বীকার না করলেই চলবে না, সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের যে শিক্ষা প্রদান করার পদ্ধতি। তার কারণটা হচ্ছে আমরা একটা ট্র্যাডিশনাল ওয়েতে বিশ্বাস করি যে আমি এভাবে পছন্দ করি, সো আমার স্টুডেন্টকে এভাবেই বলতে হবে। সো আমি 4টা পয়েন্ট চাই, ও যদি আমার পছন্দের 4টা পয়েন্ট না বলে আমি ফেল করাবো, এটা কোনো স্ট্যান্ডার্ড হতে পারে না। একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা স্টুডেন্টের সেই জায়গাটা থাকা উচিত যে সে একটা টেক্সট বুক থেকেই হয়তো পড়ছে, সে তার মতো করে বুঝিয়ে বলছে, কিন্তু তারপরও যদি শিক্ষকের পছন্দ না হয়, শুধুমাত্র সেই কারণে সে ফেল করছে এবং সে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। তো শিক্ষক যারা শুনছেন তাদেরকে আমি বলবো, দয়া করে আপনারা ইভালুয়েট করুন যে আপনারা কিভাবে পড়াচ্ছেন। একটা ছেলে বা মেয়ে যদি ফেল করে, সেটা দায়বদ্ধতা কিন্তু আপনার। যেই ছেলে বা মেয়েটা ফেল করছে তাকে যখন আমি বলছি তুমি পারো না বলে ফেল করছো, একজন শিক্ষক হিসেবে আজকে এই জায়গাটায় বসে কিন্তু আমি খুব স্পষ্টভাবে বলতে পারি যে কোনো ছেলে বা মেয়ে ফেলের পিছনে ইকুয়াল কন্ট্রিবিউশন সেই শিক্ষকেরও, কারণ আমি ঠিকভাবে পড়াতে পারছি না বলেই সেই ছেলে বা মেয়েটা ফেল করছে, অথবা আমার পড়ানোর প্রসেসের মধ্যে এমন কোন একটা গ্যাপ আছে, যেই গ্যাপটা সেই ছেলে বা মেয়েকে সেই জায়গাটা দিচ্ছে না যেখানে সে মন খুলে আমাকে সে বলতে পারে যে কোথায় স্ট্রাগল করছে, কেন আমি তাকে সেই সহজ হওয়ার জায়গাটা তৈরি করে দিচ্ছি না। একটা স্ট্যান্ডার্ড ইভালুয়েশন পদ্ধতি থাকা উচিত যে এই 4টা পয়েন্ট যদি তুমি বলো তুমি পাস, এরপর আমি তোমাকে অনার্স মার্ক দিব নাকি তোমাকে আমি একেবারে পুরো 100তে 100 দিব, সেটার জন্য শিক্ষকের পছন্দ আসতে পারে। কিন্তু পাস করানোর জন্য আমি শুধুমাত্র ইগোর উপরে বেসিস করে যে আমি এভাবেই পড়ে এসেছি, আমি এটাই চাই, এভাবে একটা ছেলে বা মেয়েকে ফেল করানো বা তাকে স্ট্রেসের দিকে চলে যাওয়া কোনো ধরনের কোনো, আমি মনে করি না ক্ষমতা, এরকম কোনো ধরনের কোনো মানসিকতা কোনো শিক্ষক থাকা উচিত। সো মোটামুটি এই হচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্টদের স্ট্রেসের কারণে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি শিওর যে যারা নন মেডিকেল আছে ওরাও আজকে আপনার এই কথাগুলো শুনে বুঝে যাবে যে আসলে আমরা কি পরিমাণ স্ট্রেসের মধ্যে দিয়ে যাই। আচ্ছা ভাইয়া, অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মধ্যে স্ট্রেসের ভূমিকা কতটুকু, এটা একটু কাইন্ডলি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার মনে হয় আমি একটু দেখাই, স্ক্রিনটা একটু শেয়ার করি, তাহলে একটু সুবিধা হবে সবার জন্য বুঝতে, কারণ আমাদের কিছু যেহেতু টেকনিক্যাল কিছু কিছু ইস্যুস আছে এখানে। সো প্রশ্নের উত্তরটা যদি আমি ক্লিয়ার করি, স্ট্রেস কিন্তু একটা ডিফারেন্ট কনসেপ্ট, একটা খুব ফাইন লাইন আছে স্ট্রেস এবং অ্যাংজাইটির মধ্যে, দুটোই ইমোশনাল রেসপন্স। কিন্তু স্ট্রেসের জন্য যেটা নর্মালি হয় সেটা হচ্ছে স্ট্রেসটা টিপিক্যালি কিন্তু আমরা যেটা বলি এটা একটা এক্সটার্নাল ট্রিগার দিয়ে হচ্ছে। তো এই ট্রিগারটা কোনো শর্ট টার্ম কিছু হতে পারে, যেমন হতে পারে যে ধরো আজকে আমার কোনো একটা পরীক্ষা আছে একটু পরে, অথবা আমার কারোর সাথে ঝগড়া, ধরে নিলাম আমার ওয়াইফের সাথে একটা ঝগড়া হয়ে গেল বা কোনো একটা কথা কাটাকাটি হলো, অথবা যদি এরকম কিছু হয় যে লং টার্মে আমি বললাম যে আমি কাজ করতে পারছি না কোনো একটা অসুস্থতার জন্য, কিন্তু আমি জানি আমার অনেকগুলো ডেডলাইন আছে, কোনো একটা কারণে কোনো ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছি আমি, কোনো একটা ডায়াবেটিস বা হাইপারটেনশন বা কোনো একটা ক্রনিক ইলনেসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। সো এই ট্রিগার গুলো যদি থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি একটা মানুষ খুবই স্ট্রেসফুল একটা টাইম পার করে, কিন্তু সব স্ট্রেসই অ্যাংজাইটি হবে না। যারা এই স্ট্রেস মানে এক্সপেরিয়েন্স করছে তাদের কিন্তু মেন্টাল, ফিজিক্যাল ডিফারেন্ট সিমটমস হতে পারে, সেটা নিয়ে আমি কথা বলবো। এখন যদি আমি তোমাকে বলি যে অ্যাংজাইটি ডেফিনিশন বা ক্লিনিক্যালি আমরা কোনটাকে অ্যাংজাইটি বলছি, অ্যাংজাইটিটা হচ্ছে একটা পারসিস্টেন্ট, একটা এক্সেসিভ ওয়ারিনেস, যেটা কিন্তু যাবে না। আমি স্ট্রেসটা যখন সরিয়ে নিব, যেমন ধরো আমি যেটা বললাম যে আমার ঝগড়া হচ্ছে কারোর সাথে, এই ঝগড়াটা যখন মিটে যাবে তখন কিন্তু ওই স্ট্রেসটা আমার কাজ করবে না। আচ্ছা আমি আজকে ঝগড়া হলো, কালকে সব ঠিক, ইটস ডান। কোনো একটা যে আমি তোমাকে বলছি যে ধরো কোনো একটা মোবাইলের ঠাস করে আমার হাত থেকে পড়ে মোবাইলের স্ক্রিনটা ভেঙে গেল, আমি মুহূর্তে খুব স্ট্রেস হয়ে গেলাম যে আচ্ছা আমি কিভাবে কাজ করবো। যখনই মোবাইলটা আমি রিপ্লেস করে দিচ্ছি বা স্ক্রিনটা আমি সেট করে ফেলছি, তখনই কিন্তু স্ট্রেসটা আমার চলে যাচ্ছে। কিন্তু অ্যাংজাইটি ঠিক এইভাবে অ্যাব্রাপ্টলি চলে যাবে না, কারণ এটা একটা কন্ডিশনের দিকে যেতে পারে। অ্যাংজাইটি ডিসঅর্ডার যদি হয়ে যায়, একদম যেটাকে একটা ব্রড রেঞ্জ অফ ডিসঅর্ডার একটা ক্যারেক্টারাইজেশন করা যেতে পারে, যে কন্টিনিউয়াস স্ট্রেস মানে কন্টিনিউয়াস স্টেট অফ ফিয়ার, যেটা 1 মাসের বেশি বলা হয় যে লাস্টিং অ্যাট লিস্ট আ মান্থ, যেটাকে অনেক সময় কনস্ট্যান্ট অ্যাপ্রিহেনশন, যেটা কনসেন্ট্রেশনের ডিফিকাল্টি আমরা
করি বা পালপিটেশন হতে থাকে, অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলোকেও কিন্তু ডিফারেন্ট ভাবে ভাগ করা হয়েছে। এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে যেমন সব থেকে কমন যেটা সেটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো যদি কোনো একটা মেডিকেল স্টুডেন্টের আমি বলি তার যদি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, তাহলে একজন ক্লিনিশিয়ান কিন্তু কিছু সিমটমস দেখবেন, সেটা কিন্তু শুধুমাত্র স্ট্রেস হবে না। এবং সেক্ষেত্রে উনি কিন্তু 6 মান্থসের, এখানে কিছু ভ্যারিয়েশন আছে, কিন্তু নর্মালি যেটা বলা হয় যেটা একটা 6 মাসের একটা স্প্যানকে তারা কনসিডার করেন। এবং এই যে ওরিনেসটা আমি বলছি যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে সে বেশি ওরি করছে, এটা কিন্তু একটা মানুষ থেকে আরেকটা মানুষ ডিফার করবে। অনেকে বলতে পারে যে আচ্ছা কেন একটা পরীক্ষা নিয়ে এত ভয় পাচ্ছে বা কেন স্টেজে উঠে কথা বলার জন্য এত ভয় পাচ্ছে, কোনোটাতে কিন্তু জাজমেন্টাল হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এক একটা মানুষ এক একভাবে ইমোশনালি সে রেসপন্স করে। তো যে কোনো কারণেই কিন্তু তার মধ্যে অ্যাংজাইটিটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে পারে, যেটা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে ক্লিনিক্যাল কন্ডিশনে চলে যেতে পারে। এবং ডেফিনেটলি এই জায়গাটাতে কিন্তু কিছু ফিজিক্যাল সিমটমসও থাকবে। তো আমি যদি যেই দুইটা টার্ম তুমি আমাকে বললা স্ট্রেস এবং অ্যাংজাইটি, সেই দুইটার মধ্যে পার্থক্য করে দিই, তাহলে স্ট্রেসটা হচ্ছে একদম বলা যায় যে ক্ষণিকের রেসপন্সটা। এখানে কিন্তু আমি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারকে আনছি না, যেটা অনেক লেন্দি একটা প্রসেস, আমরা যে তারপরে ক্লিনিক্যালি বলি, বা স্ট্রেস সিমটমসের অনেকগুলো ভাগ আছে। কিন্তু অ্যাংজাইটি হচ্ছে একটা লম্বা সময় ধরে, এবং যখন সেই স্ট্রেসারটা সরিয়ে নেওয়ার পরেও তার মধ্যে থেকে ওই অনুভূতিগুলো হারিয়ে যায়। সো এটা হচ্ছে মোটামুটি। যদি আমরা আরো এখানে ধরো বিভিন্ন ধরনের স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে প্যানিক ডিসঅর্ডার হতে পারে, যেটা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সাডেন একটা অ্যাটাক হচ্ছে, যেটা অনেক সময় পরীক্ষার সময় হয়, সে অনেক ঘামতে থাকে, ভাইভা টেবিলে বসে দেখা যাচ্ছে যে ঘামছে অনেক বেশি পরিমাণে, অনেক সময় অনেকের ব্রেথলেসনেস শুরু হয়ে যায়, যে কিভাবে সে মনে হচ্ছে খাবি খায়, আমরা যে শব্দটা বলি এরকম হয়, ডিজি হয়ে যায়। তো এখানে কিছু ফোবিয়াও কানেক্টেড আছে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সোশ্যাল অ্যাংজাইটি হয়, কারো কারো দেখা যাচ্ছে স্পেসিফিক কোন একটা সিচুয়েশনে তার মধ্যে কোনো ফোবিয়া বা কোনো কিছু ডেভেলপ করছে। তো এই জিনিসগুলো ধরো একটা তখন স্প্যানের মধ্যে চলে যায়, এবং তখন সেটাকে ক্লিনিক্যালি ডিফারেন্টলি এটাকে আইডেন্টিফাই করা হয়। তোমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা ডিপ্রেশন আর স্ট্রেসের মধ্যে পার্থক্যটা কি। একদম খুব ক্লিয়ার কাট এখানে পার্থক্য আছে। স্ট্রেস এবং অ্যাংজাইটির মধ্যে যেরকম একটা থিন লাইনের কথা আমি বলেছি, ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম না, এটা কোনো থিন লাইন, একদম ক্যারেক্টারিস্টিক্যালি ডিফারেন্ট। কারণ ডিপ্রেশন হচ্ছে একটা মুড ডিসঅর্ডার, যেটা একটা পারসিস্টেন্ট ফিলিং দিবে, দুঃখের, স্যাডনেস যেটাকে আমরা বলি, সবকিছুতে আগ্রহ হারিয়ে যাওয়া, যেটাতে হয়তো 2 সপ্তাহ আগেও তার একটা আগ্রহ ছিল। তো যাদের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ক্লিনিক্যাল ডিপ্রেশন ডেভেলপ করছে, সেটা কিন্তু অ্যাবসলিউটলি তার চিন্তা, তার অনুভূতি, তার আচার আচরণ এবং তার সব ধরনের ইমোশনাল এবং ফিজিক্যাল প্রবলেমের মধ্যেই এটা একটা ভূমিকা রাখতে শুরু করে। এবং আমি সিমটমগুলো একটু করে বলে দিতে চাই, যারা শুনছে আজকে মেডিকেল স্টুডেন্ট স্পেশালি যারা আছে, তাদেরকে আমি বলবো যে এটা আইডেন্টিফাই করতে পারাটা খুব জরুরি প্রবলেম। কারণ এই সিমটমস গুলো অনেক সময় আমরা ওভারলুক করি, এই সিমটমস গুলোকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি শুরু থেকেই একটু করে বোঝার চেষ্টা করি যে এক্স্যাক্টলি আমি কোথায় আটকে যাচ্ছি এবং কখন আমার রিপোর্ট করা দরকার, কখন আমার সাপোর্টটা নেওয়া দরকার, তখনই কিন্তু সেখান থেকে আমি বের হতে যেতে পারি। তোমার প্রশ্নের উত্তরের সাথে মিলিয়ে বলবো যে স্ট্রেসের কিন্তু লং টার্ম একটা ভূমিকাতে, স্ট্রেসের কারণে যদি অনেক লম্বা সময় সে স্ট্রেস একটা প্রেজেন্স যদি আমরা অনুভব করি, যদি অ্যাংজাইটিটা অনেক লম্বা সময় ধরে থাকে, সেখান থেকে কিন্তু ডিপ্রেশন হতে পারে। কিন্তু সেটা সব সময়ের জন্য না, কোনো কোনো ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে ডিপ্রেশন absolutely different clinical symptoms and then identified হওয়ার পর সেটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন। সেখানে কি কি হয়, আমি ফিলিং অফ স্যাডনেস এর কথা বলেছি, অনেক সময় অকারণে কান্না চলে আসে, একটা এমপ্টিনেস, একটা আশাহীনতা, হোপলেসনেস, মনে হয় যে কিছু হবে না আমাকে দিয়ে। অনেকের ক্ষেত্রে অ্যাঙ্গার আউটবাস্ট হয়, ইরিটেবিলিটি, মনে হয় হতাশা, পুরোপুরি যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে কিছুতে, কোনো ছোট ছোট ব্যাপারে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। লস অফ ইন্টারেস্ট, যেটা অলরেডি আমি একটু করে এই টার্মটা বলেছি, যে যেটাতে সে আগ্রহ পাচ্ছে, খেলা দেখা, কোনো একটা স্পেশাল হবি, নেটফ্লিক্স বা কোনো একটা কিছু, একদম হঠাৎ করে তার সব আগ্রহ চলে গেছে। স্লিপ ডিস্টারবেন্স হয়, যেটা খুব কমন, এবং কোভিড এর মধ্যে কিন্তু আমি কিন্তু ক্লিনিক্যাল ট্রিটমেন্ট দিই না, আমি পুরোপুরি গবেষণার সাথে কানেক্টেড। সেখানেও কিন্তু যখন আমরা কোনো পার্টিসিপেন্টের সাথে কথা বলি, ভয়ঙ্কর রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল স্টুডেন্টস বা সবাই কিন্তু এই কোভিড এর সময়টাতে লাস্ট 1.5 বছর স্লিপ সাইকেল নিয়ে একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে আছেন। কেউ অনেক বেশি ঘুমাচ্ছেন, কেউ একেবারে সারা রাতই ঘুমাতে পারছেন না, ভোর 7টার সময় ঘুমাতে যাচ্ছেন। অনেকের মধ্যে টায়ার্ডনেস দেখা যায়, অনেকের না, বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যায় এনার্জির একটা বড় সমস্যা হয়। একটা ছোট্ট কাজ যেটা করতে হয়তো আধা ঘন্টা লাগতো, সেটা করতে এখন 45 মিনিটস, তো দূরের কথা 2 ঘন্টা 1.5 ঘন্টা তো সেটা শেষ হচ্ছে না, বা সারাদিন ধরে সেটা নিয়ে বসে আছে। সো এটা
বেশি দেখা যাচ্ছে কারো খাওয়ার আগ্রহ চলে যায়, আবার অনেকে অনেক বেশি ওয়েট গেইন করে, ক্রেভিং হতে থাকে বিভিন্ন ধরনের খাওয়ার, মনে হচ্ছে যে ওই দুঃখ বা স্যাডনেস বা হতাশা এটাকে কাটানোর জন্য খাচ্ছে। অনেকের মধ্যে অ্যাংজাইটি, আমি তো অলরেডি বলেছি যে অ্যাংজাইটি ডেফিনেটলি ডিপ্রেশনে কনভার্টেড হতে পারে, পরবর্তীতে অ্যাজিটেশন আসতে পারে, রেস্টলেসনেস, অনেকে খুব স্লো চিন্তা করতে থাকে, স্লো থিঙ্কিং যেটাকে আমরা বলি, বা কথাটাকে একদম স্লো, যেটা আমি যেরকম অনেক ফাস্ট কথা বলি, এমন হতে পারে যে আমি ডিপ্রেশনের কোনো সিমটমে আমি অনেক বেশি কথা বলা আরো বেশি বলতে পারি, আবার এমনও হতে পারে যে আমি একদম স্লো হয়ে যাচ্ছে। তো চেঞ্জ একটা থাকবে এই জায়গাটাতে, বডি মুভমেন্ট বেশিরভাগের ক্ষেত্রে স্লো, কারণ ডিপ্রেশনটা একটু লো ফেজ বলা হয়। তো এখানে অলরেডি যেটা একটু করে বলেছি হোপলেসনেস, এর পাশাপাশি কিন্তু ওর্থলেসনেস একটা ফিলিং হয় যে আমার কোনো মূল্য নেই, বা গিল্ট, আমি খুব খারাপ কিছু করে ফেলেছি, কোনো একটা জায়গায় বারবার করে কোনো একটা হয়তো রিলেশনশিপ কারো ব্রেকআপ হলো, এই মেডিকেল স্টুডেন্টসদের মধ্যে খুবই কমন, এটা হতেই পারে, সেই জায়গাটায় নিজেকে ব্লেম করা, অথবা কোনো একটা ফেলিয়ার, পরীক্ষায় ফেলিয়ারের জন্য নিজেকে ব্লেম করা, বা কোনো একটা ইনসিডেন্স, কোনো একটা অনেক ধরনের অনেক ঘটনা মেডিকেল কলেজ লাইফে ঘটে থাকে, সেটার জন্য নিজেকে বারবার ব্লেম করা। অনেকে ট্রাবল কি কনসেন্ট্রেটই করতে পারে না, কোনো একটা ডিসিশন মেকিং এর প্রবলেম হয়, মনে রাখতে পারে না, ফ্রিকুয়েন্ট এবং একটা দেখা যাচ্ছে কনস্ট্যান্ট একটা ফিলিং আসতে থাকে যে আচ্ছা মারা যাব, অথবা আমি মরতে চাই, মানে সুইসাইডাল কোন একটা চিন্তা, সুইসাইডাল অ্যাটেম্প। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু আনএক্সপ্লেইনড কিছু ফিজিক্যাল প্রবলেম দেখা যায়, যে কোনো কারণ ছাড়াই হয়তো তার সারাক্ষণ মাথা ব্যথা বা ব্যাক পেন অথবা এরকম কিছু একটা। তো এই যে আমি তোমাকে সিমটম গুলো বলছি, এই সিমটমস গুলো কিন্তু 14 দিন অ্যাটলিস্ট থাকতে হবে। হ্যাঁ, 14 দিনের কম যদি হয়, সাবসাইড হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেটাকে ডিপ্রেশনের সিমটমস তখন আর বলছি না। যদি 14 দিন বা তার বেশি থাকে, তখন এটা ওয়ার্নিং সাইন, সো উই নিড টু রিপোর্ট, ওই মুহূর্তে সাপোর্ট সিক করতে হবে, যেটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস হচ্ছে কিনা। সো এটাই হচ্ছে বেসিক্যালি স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের পার্থক্য, যেটা আমার মনে হয় যে মোটামুটি ভাবে একটু হলেও বোঝাতে পারছি। ভাইয়া অসংখ্য ধন্যবাদ, মানে আমি তো মুগ্ধ হয়ে শুনছি, আমি শিওর যে অডিয়েন্সের সবাই মুগ্ধ হয়ে শুনছে যে এত সুন্দর করে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে একদম সূক্ষ্ম ভাবে কিভাবে মানে টপিক গুলোকে আপনি বুঝিয়ে দিয়েছেন, খুবই ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, মেডিকেল স্টুডেন্টদের মধ্যে কেন মেজর রেশিওটা আর কি ডিপ্রেশনের আসে মেডিকেল কলেজে, মেডিকেল স্টুডেন্ট গুলোর মধ্যে কেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যখন তুমি জিজ্ঞেস করছো আমার একদম আমার নিজের সময়টাই মনে পড়ে যাচ্ছে, মেডিকেল যেই টাইমটা আমরা পার করেছি 5 বছর। দেখো আমরা কিন্তু এই একটা বা দুইটা কল্পক একটা কোর্স আছে বাংলাদেশে, যে আমরা কিন্তু প্রথম দিন থেকে একদম পুরো ব্যাচেলার্সটা একটা গ্রুপের সাথেই কাটাই। আমাদের কিন্তু অন্য গ্রুপের সাথে ক্লাস হয়, যেমন অন্যান্য জায়গায় সেমিস্টারে কিন্তু স্টুডেন্টস চেঞ্জ হয়, বা এক সেমিস্টারে দেখা যাচ্ছে তারা একটা কোর্স নিচ্ছে আরেকটা কোর্স নিচ্ছে না। মেডিকেলে কিন্তু আমাদের এই সুযোগটা নেই, আমরা একটা গ্রুপের সাথেই থাকছি, এবং আমাদের কোর্সটা কিন্তু বড়। অন্যান্য জায়গায় যখন তারা ব্যাচেলার্স 4 বছরে শেষ করছে, তুমি তোমার নিজের ক্লাসমেটদেরকে দেখো, যদি যারা যারা বুয়েটে পড়ছে, যারা ধরো অন্য কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা কোর্স করছে, বা ধরে নিলাম যে ধরো বিবিএ করছে, তার কিন্তু এই বছর শেষ হয়ে যাচ্ছে, তোমার এখনো 1 থেকে 1.5 বছর বাকি। পরীক্ষা যদি তুমি পাস না করো, তাহলে আরো 6 মাস এক্সট্রা, তারপরে তুমি ইন্টার্নশিপ শেষ করবা, তারপরে তুমি একজন পুরোপুরি ডাক্তার হিসেবে সামনে আসবা। কিন্তু যে ইঞ্জিনিয়ারিং করছে বা যে অন্য কোনো একটা কোর্সে পড়ছে, সে কিন্তু খুব দ্রুত 4 বছরের মধ্যে সেটা শেষ করে হচ্ছে। এটা একটা অনেক বড় ট্রিগারিং পয়েন্ট। আমি যখন এই কথাটা বলছি, আমি কিন্তু এভিডেন্সের বেসিসে বলছি। তার কারণ হচ্ছে আমরা যখন কনস্ট্যান্ট মেডিকেল স্টুডেন্টদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি, অনেকেই সরাসরি এটা রিপোর্ট করেছে যে একটা পর্যায়ে শুরুতে যে আনন্দটা থাকে, আচ্ছা আমি ডাক্তার হতে যাচ্ছি, এবং আমি ডাক্তার হওয়ার পর মানে যে একটা সাদা অ্যাপ্রন করার আকাঙ্ক্ষায়, অবভিয়াসলি মানে এটা একটা প্রেশাস একটা পরিচয়। তুমি যখন হয়ে যাবো, ওই যে মুহূর্তটা নামের আগে ডাক্তার লাগানো, এটার কিন্তু কোনো অনুভূতির সাথে এটা কোনো কম্পারিজন নাই। প্রবলেমটা হচ্ছে ওই 4 বছর পর এসে তখন ফাঁক ফোকর গুলো আমরা দেখতে পাই। আচ্ছা আমি যখন ডাক্তার হবো, আমার ইনকামটা কেমন হবে? আমি যখন ডাক্তার হবো, কতদিন সময় লাগবে আমার এস্টাবলিশমেন্টের জন্য? আমার একটা বুয়েটে পড়া ফ্রেন্ড বা আমার অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে পড়া ফ্রেন্ড যখন পাস করে মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, আমি তখনও তো আন্ডারগ্র্যাড একটা স্টুডেন্ট। ও যখন পিএইচডি করতে আমেরিকা চলে যাচ্ছে, তখনও তো আমি আন্ডারগ্র্যাড শেষ করে হয়তো কেবল ইন্টার্নশিপ শুরু করছি। তাহলে ওর লাইফটা সেটেল ডাউন হয়ে যাচ্ছে, ও যাকে পছন্দ করে ও বিয়ে করে ফেলছে, বা ও সুন্দর করে বাবা মাকে সাপোর্ট করছে, আমার তো অনেক সময় লেগে যাবে। এর মাঝখানে কি কনস্ট্যান্ট পরীক্ষায় ফেলের একটা টেনশন, কনস্ট্যান্ট, তার মানে ফিউচার নিয়ে যে একটা আনসার্টেনটি, একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে মেডিকেল স্টুডেন্টসরা যায়, এটাকে অ্যাকনলেজ করা ছাড়া আমাদের কোনো অপশন নাই। এটা আমাদেরকে মেনে নিতেই হবে যে একটা অনিশ্চয়তা কিন্তু এই সিস্টেমটার মধ্যে আছে। আমি অ্যাবসলিউটলি এগ্রি করি যে অনিশ্চয়তাটা জেনেই ছেলেমেয়েরা মেডিকেল কলেজে আসে, যে তাদের কোর্সটা বড়,
তারপরেও এটা ট্রু যে একটা সময় যখন চোখের সামনে দেখে যে আমার যে বন্ধুটার সাথে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি সে এস্টাবলিশমেন্টের দিকে চলে যাচ্ছে, সোশ্যাল স্ট্রাকচারে যেটাকে আমরা এস্টাবলিশমেন্ট বলি, কিন্তু আমার সময় লাগছে, তখন কিন্তু তার মধ্যে একটা চেঞ্জ আসা শুরু করে। সো লেট মেডিকেল স্টুডেন্টস যারা তুমি যে ফেজটাতে এখন আছো, 4th ইয়ার 5th ইয়ার, এই সময় কিন্তু ডিপ্রেশনটা দেখা যাচ্ছে যে, বা যদি আমি বলি যে একটা অ্যাংজাইটি থেকে এই সময়টাতে বেশি যেটা হয় সেটা হচ্ছে একটা আতঙ্ক কাজ করে, বা একটা অনেক সময় আমি সরাসরি বলবো যে ডিপ্রেশন সিমটমস এগুলো অনেকের মধ্যে ডেভেলপ করে এই সময়টাতে। আবার প্রথম দিকে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের সমস্যা। ধরো বাসা থেকে হোস্টেলে প্রথমবারের মতো আসতে হচ্ছে, ধরো বাসাতে একটা আরামের একটা বাবা মার তৈরি করে দিয়ে একটা সেটিং এর মধ্যে থাকি, এখানে হঠাৎ করে একটা রুমের মধ্যে 4 জন 5 জন বা 4 জন বা 2 জন আমি কোনো কোনো জায়গায় দেখেছি। তো সেক্ষেত্রে তারা কিন্তু 2 জন দেখা যাচ্ছে 2 জেলা থেকে বা 2 জন 2 কনটেক্সট থেকে বড় হয়ে এখানে আসছে। তো ওই অ্যাডজাস্টমেন্টটা যে একই ব্যাচে পড়ে বা অন্য ব্যাচেরও অনেক সময় দেখা যাচ্ছে বেড মানে রুম শেয়ার বা বেড শেয়ার করতে হচ্ছে, তো এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা বড় ধাক্কা। খাওয়া, হোস্টেলের খাওয়া অনেকে পছন্দ করে না, অনেকে যারা অন্য শহর থেকে, আমি নিজেও এটা সাফার করেছি যে আমি বা যশোর থেকে যখন আমি ঢাকাতে পড়তে এসেছি, আমার খাওয়া নিয়ে অসম্ভব রকমের স্ট্রাগল হয়েছে প্রথম দিকে, যে আমি খেতে পারছি না প্রপারলি, কারণ আমার মনে হচ্ছে যে আমি যেই ফুডটাকে ইউজ টু সেটা আমি পাচ্ছি। দেখো ছোট ছোট ব্যাপার প্রত্যেকটা কিন্তু ইফেক্ট ফেলে। আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত বাবা মার আন্ডারে একদম পুরোপুরি থাকছি, এখানে এসে আমাদের নির্দিষ্ট মাসকালীন চলার মতো একটা টাকা দেওয়া হচ্ছে, তো ওই টাকাটা আমি কিভাবে ম্যানেজ করবো? আমার মুভিও দেখতে ইচ্ছা করছে বাইরে গিয়ে, একটা রেস্টুরেন্টে দামি রেস্টুরেন্টে খেতেও ইচ্ছা করছে, আবার আমি জানি যে আমাকে হয়তো 6,000 বা 7,000 টাকা দিয়ে বা 10,000 টাকা দিয়ে পুরো মাসটা চলতে হবে। সেটা কিন্তু খুব টাফ। এই যে ক্যালকুলেশন গুলো করা, সেটাও কিন্তু ছেলে মেয়েদের মেডিকেল মানে মনের উপর একটা বড় প্রভাব ফেলে। এটা একটা ট্রানজিশনাল টাইম। এই যে সময়টা, দেখো আমরা অ্যাডাল্টহুডে ঢুকছি কিন্তু 18, তাই না, 19-20 একটু একটু করে। সো এই অ্যাডাল্টহুডে ঢোকার সময়টা কিন্তু মাল্টিপল ট্রানজিশনাল হরমোনাল দিক থেকে যদি আমি চিন্তা করি সেটাও যেমন ট্রু। আবার আমি যখন দেখতে পাচ্ছি যে ধরো আমার একটা ইম্পর্টেন্ট একটা বললাম ওয়ার্ড ফাইনাল পরীক্ষা, ওই একই দিনে আমার বেস্ট ফ্রেন্ডের হয়তো কোনো একটা বড় অনুষ্ঠান আছে, হয়তো সে বার্থডে পার্টি থ্রো করেছে, অথবা তার বিয়ের অনুষ্ঠান, ধরে নিলাম আমি যে আমার 4th ইয়ারে থাকতে ওর বিয়ে হচ্ছে, আমি কিন্তু সেটাতে যেতে পারবো না। আমার কোন একটা কাজিনের অনুষ্ঠান হচ্ছে, আমি কিন্তু সেটাতে যেতে পারবো না। মেডিকেল স্টুডেন্টসরা এই কনস্ট্যান্ট স্যাক্রিফাইসের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি, আমরা কিন্তু আমাদের প্রতিটা দিনকে স্যাক্রিফাইস করছি। তুমি ক্যালকুলেট করো মেডিকেলের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কয়টা আইটেম তুমি দিয়েছো, তাহলে প্রত্যেকটা আইটেমকে যদি আমি একটা একটা পরীক্ষা দিই, তাহলে কত শো পরীক্ষা দিয়ে আমরা একটা গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আর অন্য একটা কোর্সের একটা স্টুডেন্ট সে কয়টা পরীক্ষা দিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। আমি কিন্তু কোনো কোর্সকে ছোট বা বড় করছি না, এটা আমাদের প্রসেস, এটার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। এবং এই প্রসেসটা কিন্তু ছেলে বা মেয়েদেরকে অসম্ভব রকমের একটা শারীরিক এবং মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে, কারণ সব পরীক্ষা সবসময় ভালো করা সম্ভব না। কেউ যদি 14 দিন অসুস্থ থাকে কোনো কারণে, সেই 14 দিনের গ্যাপটা পূরণ করতে তার কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে 6 মাসও লেগে যাচ্ছে, অনেক 14 দিনে দেখা যাচ্ছে তার 28টা অ্যাটেন্ড হয়ে গেছে, অথবা 14 দিনে তার 15-16টা পরীক্ষা হয়ে গেছে। যখন যাবে তখন আবার দাও, আবার পেন্ডিং, আবার আসো, কেন পরীক্ষা দাও, নিয়ে অসুস্থ, ওরকম সবাই বলে। আমরা কিন্তু এই প্রসেসটার মধ্যে দিয়ে সবাই পার করেছি। আর একটা সাপ্লিমেন্টারি যদি চলে আসে, প্রবলেম যেটা আমাদেরকে স্বীকার করতেই হবে, এই সিস্টেমটা আমাদের মেডিকেল স্টুডেন্টদেরকে অনেক অনেক বেশি একটা কনফাইন্ড এরিয়ার মধ্যে তাদেরকেও টক্সিক করে দেয়। আমরা না আমাদের বন্ধুদেরকে কিভাবে সাপোর্ট করতে হয় সেটা শিখি না। একটা ছেলে বা মেয়ে যখন খারাপ করছে, আমরা খুব ইচ্ছাকৃতভাবে পয়েন্ট আউট করি যে তুই খারাপ করলি, পরের বার একটু ভালো করে পড়িস। মানে কি, ও তো আমার ক্লাসমেট, তাই না, ও পড়ে পরীক্ষা দিয়েছে, হয়তো কোনো কারণে ও পাস করতে পারেনি, আবার কিন্তু কোনো রাইট নেই তাকে এসে খোঁচা মারা যে তুমি তো পাস করবাই না, তুমি তো কালচারাল কাজে ব্যস্ত বেশি, তুমি তো এটা করছো, তুমি ওটা করছো, বা এর মাঝখানে যদি কারো কোনো রিলেশনশিপ জনিত জটিলতা হয়, ধরো কোনো একটা মেয়ে পরপর 2টা রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, কি হবে জানো, তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজের আরেকটা বড় প্রবলেম, যে সাথে সাথে তুমি দেখবা তার চরিত্র নিয়ে কথা, ফেসবুকে কথা। আজকে যেহেতু খোলামেলা ভাবে আমরা কথা বলছি, এই ইস্যুগুলোকে আমাদের আনতে হবে। সোশ্যাল মিডিয়াতে একদম তার চরিত্র ব্যবচ্ছেদ করা শুরু হয়ে যাচ্ছে, যে কেন তার 2টা বা 3টা ব্রেকআপ হলো। একটা ছেলে কিন্তু 2টা বা 3টা ব্রেকআপ হলে তখন তাকে ততটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে না, যেটা একটা মেয়ের মধ্যে দিয়ে হতে হচ্ছে। এভিডেন্স থেকে আরো কিছু কথা বলি, যেহেতু আমরা মেডিকেল স্টুডেন্টসদের মেন্টাল হেলথ নিয়ে গবেষণা করছি। একটা মেয়ে কি কাপড় পরে আসছে মেডিকেল কলেজে, বা একটা ছেলে যদি গাড়ি নিয়ে আসে বা বাইক নিয়ে আসে, একদিকে যেমন একটা রেজিস্ট্যান্স যে কেন ও আমাদের মতো না, আমরা কিন্তু ওই নন জাজমেন্টাল জায়গা থেকে চিন্তা করতে পারছি না যে সে কি পড়বে, সে কিভাবে থাকবে, এটা তার দায়িত্ব, এটা তার চয়েস।
আমার কিন্তু কোনো ধরনের কোনো রাইট নেই সেটা নিয়ে কোনো ধরনের কমেন্ট করার। সো মেডিকেল স্টুডেন্টস যখন কোনো ছেলে বা মেয়ে দেখে যে আমি একটা কোচিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, হয়তো আমার একটু টিকটক সুন্দর করে সেজে থাকতে ভালো লাগে, সেটার জন্য কিন্তু আমাকে কথা শুনতে হচ্ছে। আবার কোনো ছেলে বা মেয়ে মফস্বল, ঢাকাতে বড় হওয়া, বাবা মার মানে ব্যাকগ্রাউন্ড কি, ফিনান্সিয়াল স্ট্যাটাস কি, আবার ডাক্তার বাবা মার ছেলে মেয়ে কিনা, প্রত্যেকটা ইস্যু ছেলে মেয়েদের কিন্তু মনের উপরে একটা প্রভাব বিস্তার করছে। বুলিং মেডিকেল কলেজে এটা আছে, এটা রিয়েলিটি, এটা আমাদের স্বীকার করতেই হবে। এখন তুমি আমাকে বলো, তোমার মেডিকেল কলেজে কি বুলিং, অ্যান্টি বুলিং কোনো কমিটি আছে? তোমার মেডিকেল কলেজে কি কোনো মেন্টাল হেলথ সাপোর্ট দেওয়ার জন্য কোনো কাউন্সিলিং সেন্টার আছে? তুমি যদি কখনো কমপ্লেক্স করো, রাইট? এই নাটা এখন যদি তুমি 200 মেডিকেল স্টুডেন্টসকে জিজ্ঞেস করো বাংলাদেশে যে কটা মেডিকেল কলেজ আছে, তুমি একটা বা দুটা মেডিকেল কলেজে পাবা যারা বলতে পারবে, আমি সেটা নামও বলতে পারবো কোন মেডিকেল কলেজে আছে। বাকি প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনো সুযোগ নেই। এখন দেখো, কোনো একটা ছেলে বা মেয়ে যদি তার বাবা মার অসুস্থতার কারণে অথবা কোনো ফ্যামিলি ফিনান্সিয়াল ইস্যুতেও ডিপ্রেসড হয়ে যায় যে আমি কিভাবে কন্টিনিউ করবো, কিভাবে আমি শেষ করব, সেই মানসিক যন্ত্রণাটা শেয়ার কি করার তার কিন্তু কোনো জায়গা নেই। সে কোথায় যে মন খুলে বলবে যে আমি একটা সমস্যার মধ্যে আছি, কারণ সে জানে সেই সমস্যাটার কথা বলা মাত্র চারপাশ থেকে তার উপরে অ্যাটাক আসা শুরু হবে, এবং কিরকম খোঁচা দিয়ে দিয়ে একদম পিন পয়েন্ট করে করে কিন্তু তার উপরে শুরু হবে। এখন একটা ছেলে বা মেয়ে যদি আমাদেরই ধরো কোনো একটা মেডিকেল কলেজে কোনো প্রফেসরের কাছে গেল যে স্যার আমি আপনাকে মন খুলে বলতে চাই, তোমার কি মনে হয় সব শিক্ষক সেটাকে সহজভাবে নিবেন? এরকমও হয়েছে যে একটা ছেলে বা মেয়ে সে যখন ডিপ্রেশন ফেস করেছে, সে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ নিচ্ছে, সেটা নিয়ে ক্লাসে হাসাহাসি করা হচ্ছে যে তোমাদের এক বন্ধু তো আছে, এই দাঁড়াও তো, তুমি না অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ নাও। কত বড় ভায়োলেশন মেডিকেল এথিক্সে যে একজন শিক্ষক ক্লাসের মধ্যে এসে যদি বলে যে তুমি তো অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ নিচ্ছ, এই জন্য তুমি আসলে এগুলো ভান করো। তার মানে কি? আমি কিন্তু একটা সাবজেক্টকে, একটা পুরোপুরি একটা এন্টিটিকে আমি অস্বীকার করছি। ডিপ্রেশন যদি কারো থাকে বা কোনো ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা থাকে, সেটাকে কিন্তু আমাদের খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে। এই ছেলে বা মেয়েটা যদি সুইসাইডাল হয়ে যায়, যদি সে সুইসাইড করে ফেলে, আমি জানি তোমার মাথায় হয়তো এই প্রশ্নটা আসবে যে ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টের মধ্যে সুইসাইডাল রেটটা আসলে কেমন। আমি তোমাকে প্রশ্ন করার আগেই বলে দিচ্ছি, ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টের মধ্যে সুইসাইডের রেটটা বাংলাদেশে অন্যান্য যে কোনো কোর্সের থেকে বেশি। তুমি জাস্ট লাস্ট 6 মাসের স্ট্যাটিস্টিক্স দেখো, অন্য কোর্সের কতগুলো ছেলে বা মেয়ে সুইসাইড করেছে, আর মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তারদের মধ্যে কতজন সুইসাইড করেছে। তুমি লাস্ট 10 বছরের স্ট্যাটিস্টিক্স দেখো, একটা বছর নাই যে বছর অন্তত 6 থেকে 7 জন বা 10 জন মেডিকেল স্টুডেন্ট সুইসাইড করেনি। ঠিক আছে? তো কেন করছে মেডিকেল স্টুডেন্টরা সুইসাইড? কারণ তাদের মন খুলে কথা বলার কোনো জায়গা নেই। তাদের নিজেদের যে এই যে আবেগগুলো, সেই জিনিসগুলো তারা যে বলবে, ধরো তারা কোন একটা ডিপার্টমেন্টে থাকতে যে বললো, সেটা ফ্ল্যাশ হয়ে যাওয়ার চান্স আছে। অথবা মনে করো সে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টেই যাবে, সাইকিয়াট্রি প্রফেসরের সাথেই তার সমস্যা হচ্ছে, সাইকিয়াট্রিতেই সে মানে সাপোর্টটা পাচ্ছে না, মানে সে পারছে না সাবজেক্টটা বুঝতে, সেখানেও কিন্তু প্রবলেম। কোনো কনফিডেন্সিয়ালিটি চেইন, একটা মেন্টাল হেলথ সাপোর্ট কিন্তু একটা নন জাজমেন্টাল স্পেসে হতে হবে। একটা ছেলে বা মেয়ে যদি মন খুলে বলতে আসে যে স্যার আমি তো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম, এখন আমি এখান থেকে বের হতে চাচ্ছি, তুমি চিন্তা করো নেক্সট স্টেপটা কি হবে। ওই ছেলে বা মেয়ে ওই স্যারের সাবজেক্টে পাস করবে না, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে ওই যদি 20 জন টিচারও থাকে, তার মধ্যে 18 জনকে ফেল করাবে, এবং বারবার করে ডিপার্টমেন্টে যে বলবে যে এই ছেলেটা তো আমার কাছে এসেছিল ড্রাগ অ্যাডিকশন নিয়ে, ওর তো ড্রাগ নেয়। অথচ তার দায়িত্বটা ছিল কিন্তু তাকে ড্রাগ থেকে বের করে নিয়ে এসে একটা নর্মাল লাইফে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু সম্ভব সেন্সিটিভিটি মেনটেন করে, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে, একদম পুরোপুরি নিরাপত্তা দিয়ে তাকে সেফটি এনশিওর করে একটা ট্রান্সপারেন্ট একটা জোনে তাকে নিয়ে যাওয়া, যাতে সেখান থেকে সে নিজেকে বের করে আনতে, তাকে কোনো ধরনের কোনো দেখবেন কেন তুমি এটা করলা, হ্যাঁ তুমি এই কেন শব্দটা কিন্তু বলা যাবে না, কারণ সে করে ফেলেছে অলরেডি। তাকে কিভাবে বের করে আনতে হবে সেটা একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ করবে, কিন্তু একজন শিক্ষক তাকে নন জাজমেন্টাল ওয়েতে তাকে সেন্সিটিভলি হ্যান্ডেল করবে যাতে সে সাপোর্টটা নিতে পারে। এই যে রিজন গুলো, একটা বক্সের মধ্যে আমরা ঢুকে গেছি ক্রমে, যে বক্স থেকে বের হয়ে কথা বলতে গেলেও আমাদের ভয় লাগে। আমি যদি একটা গেঞ্জি পরে আসি কিনা, আমি কনফিডেন্টলি এখানে বসে ক্লাস নিচ্ছি, আমি টি শার্ট পরে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামেও কথা বলছি কনস্ট্যান্ট প্রতি উইকে, আমার কিন্তু কোনো ভয় লাগছে না। কিন্তু একটা মেডিকেল স্টুডেন্ট কিভাবে সে ক্লাসে আসবে? অফকোর্স আমি এটা স্বীকার করি যে একটা ডাক্তারের একটা ডিফারেন্ট হওয়া উচিত, সুন্দর করে যখন সে অ্যাপ্রোচ করছে যাতে তাকে দেখে ডাক্তার মনে হয়, বাট এটাও ট্রু যে এই রিজনটার জন্য কিন্তু একটা ছেলে বা মেয়ে যখন সে স্টুডেন্ট, সে ফেল করতে পারে। তুমি দেখো কতটা ভয়ঙ্কর একটা সমাজে আমরা আছি, কত ভয়ঙ্কর একটা সিস্টেমের মধ্যে আমরা আছি, যে একটা স্টুডেন্ট এই ভয়টাও পায় যে আমি একদম তুমি জুতা পরে আসলা কেন, তুমি এটা পরে আসলা কেন। সো অফকোর্স একটা যদি পলিসি থাকে
যে সব মেডিকেল স্টুডেন্টস সাদা শার্ট কালো প্যান্ট পরে আসবে, অথবা এটা একটা সিস্টেম করে দেওয়া থাকে বা একটা স্ট্যান্ডার্ড লিখে দেওয়া থাকে, ইটস ফাইন। কিন্তু একটা দুটা দিন যদি সেটা এদিক ওদিক হয় কোনো কারণে, সেটাকে কিন্তু এইভাবে তাকে সবার সামনে ছোট করার, অপমান করার, মানে ক্লাস থেকে বের করে দেওয়ার কোনো রাইট কিন্তু কারণ নাই। আমি জানি না আমি বায়াসড কথা বলছি কিনা, কিন্তু আমি সবসময় মনে করি যে শিক্ষকের দায়িত্বটা বেশি। একটা ছেলে বা মেয়ে যখন পিছলে যাচ্ছে, যখন পিছনে চলে যাচ্ছে, তখন এটা একজন শিক্ষকের দায়িত্ব, তাকে যাতে আমি পিছলে যেতে না দিই, তার হাতটা আমি ধরি। এবং এক্ষেত্রে বন্ধু বান্ধবদের যে গুরুত্বটা আমি বারবার বলবো, যে যারা আজকে শুনছে বা পরে শুনবে, তোমার বন্ধুদেরকে সাপোর্ট করার এই দায়িত্বটা থেকে কিন্তু সরে আসবা না। কারণ এই বন্ধুত্বটা দেখো 20 বছর পরে, আজকে আমার মেডিকেলের এই বছর 15 বছর হলো, এখন যখন ব্যাচের কাউকে দেখি মনে হয় কি মানে স্বর্গের থেকে নেমে আসা কেউ, যে ওই যে স্মৃতি 5 বছর 6 বছরের। সো এই জিনিসটা যাতে থাকে, যদি আমি আমার ক্লাসমেট কাউকে দেখে আমি এক পাশে অন্যদিকে তাকিয়ে চলে যাই যে না এই সেই ছেলেটা বা এই সেই মেয়েটা যে আমার কঠিন সময় আমার পাশে ছিল না, আমাকে বুলি করেছে, বা যার জন্য আমি 3-4 বছর মানে সাফার করেছি, এটা থেকে দুঃখজনক কিন্তু হয়তো তুমি হাত বাড়িয়ে যাচ্ছ, তোমার বুলিং এর কারণে আজকে সে তোমার দিকে হাত বাড়িয়ে ছুটে আসবে না। এর থেকে দুঃখজনক কিন্তু আর কিছু হতে পারে না। আমি বলতে চাই প্রমি, আরেকটা পয়েন্ট আমি বলতে চাই, ছোট্ট একটা ক্যাম্পাস, আমার ন্যাশনাল মেডিকেল কলেজ, আমার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল কলেজ, এই যে বক্সটা, এটার বাইরে একটা দুনিয়া আছে। তুমি যেই মুহূর্তে এমবিবিএস পাস করে চলে যাচ্ছ, তুমি এনএইচএস এ ইংল্যান্ডে চলে যাচ্ছ। আমি এখন পিএইচডি শুরু করেছি মোনাশ ইউনিভার্সিটিতে মেলবোর্নে, সো আমি হয়তো খুব শীঘ্রই অস্ট্রেলিয়া মুভ করবো। এর আগে আমি ইংল্যান্ডে পড়ে এসেছি, আফ্রিকাতে কাজ করে এসেছি। আমার এক একটা বন্ধু ওয়ার্ল্ডের বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে গেছে, কানাডা, আমেরিকা, কোনো জায়গা বাকি নাই যেখানে নাই। আবার বাংলাদেশেও যারা কাজ করছে তারাও কিন্তু অসাধারণ কাজ করছে। আমি জানি যে 64টা জেলায় যদি আমি যাই, আমি আমার মেডিকেলের বা আমার সার্কেলের কাউকে না কাউকে আমি পেয়ে যাবো যারা ওখানে কোনো না কোনো উপজেলা হেলথ কমপ্লেক্সে আছে। প্রশ্নটা হচ্ছে, এই দুনিয়াটা এক্সপ্লোর করতে গেলে চোখ খুলে দেখতে হবে যে আমার মেডিকেলের বক্সের বাইরেও কেউ আছে, আমার মেডিকেলের বক্সের বাইরেও কিছু এক্সিস্ট করে। ওই সার্কেলটার মধ্যে এই পলিটিক্স, সেই পলিটিক্স, এই দল, সেই দল করে, মানে একটা জায়গায় পুশ করে একটা ছেলে বা মেয়েকে শারীরিক মানসিক যন্ত্রণা দিয়ে আমরা কিন্তু কোনো কিছু গেইন করতে পারবো না। মেডিকেল কলেজের সিস্টেমটা এমন হতে হবে যেখানে ছেলেমেয়েরা যাতে কোনোভাবে যদি প্রেশারাইজড হয়, সেটা যে কোনো দিক থেকে, তাকে কিন্তু সেই সাপোর্টটা আমাকে দিতে হবে। 110% এনশিওর করতে হবে যাতে সে কোনো দিক থেকে কোনো ধরনের কোনো ট্রমার মধ্যে দিয়ে না যায়। এত কঠিন পড়াশোনা, এর মাঝখানে আবার যদি পলিটিক্যাল প্রেশার বা চরিত্রগত যে কেন প্রেম ভাঙলো, এই জাতীয় কিন্তু কাহিনী করার আমাদের কোনো সুযোগ নেই। প্রমিস আর এমিলার সময় বেশি নিয়ে নিচ্ছি। না না ভাইয়া, একদমই মানে আমি আপনার কথা শুনে মানে আমি কোনো কিছু চিন্তা করতে পারছি না। আমার খালি মনে হচ্ছে একদম ঠিক, একদম ঠিক। প্রতিটা লাইন আমি বলতে পারবো না, আমার মনে হয় যারা অডিয়েন্স আছে, যারা দেখছে, তারাও বলতে পারবে না যে আপনার একটা লাইনও ভুল। প্রতিটা ক্ষেত্রে আমিও যদি মানে আমার বোনের বাসায় যাই, দেখা যায় আমার সব বই খাতা নিয়ে যেতে হয়, আমার আইটেম। কোনো এরকম চিল করার কোনো সুযোগ নাই আসলে। একদম ঠিক ভাইয়া। আমি জানি না যে আজকে প্রাতিষ্ঠানিক কোনো পরিবর্তন হবে নাকি, কিন্তু মানবিক মানুষের মধ্যে অবশ্যই আজকের সেশনটা দেখার পরে বা পরে যারা দেখবে পরিবর্তন হবে। ভাইয়া, আপনি তো ডিপ্রেশন, অ্যাংজাইটি নিয়ে বললেন, এবার একটু সুইসাইডাল টেন্ডেন্সিটা নিয়ে যদি বোঝাতে দিতেন। ডেফিনেটলি সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে বলার আগে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মাঝখানে বেশ কিছু ফোরামে কথা হচ্ছিল রিসেন্টলি যে মেডিকেল স্টুডেন্টসটা এবং একটা ডাক্তার আত্মহত্যা করেছে। নিশ্চয়ই সবাই দেখেছে যে খুব রিসেন্ট টাইমে এরকম একটা আত্মহত্যা ঘটেছে। সো দুইটা সাপোর্ট কিন্তু আছে আমাদের হাতে। একটা হচ্ছে শুভ্রতা বলে একটা গ্রুপ আছে, শুভ্রতা মেডিকেল স্টুডেন্টস মেন্টাল হেলথ সাপোর্ট একটা প্ল্যাটফর্ম আছে। অনুপ্রাণন আমরা একটা গ্রুপ তৈরি করেছিলাম যেখানে কিন্তু আমরা শুধু সুইসাইড এবং সেলফ হার্ম নিয়ে কথা বলেছি। সো আমার মনে হয় আমি আবার একটু স্ক্রিন শেয়ার করে অনুপ্রাণনের আমাদের কিছু সুইসাইডাল আমাদের কয়েকটা স্পেসিফিক বিসিসি ম্যাটেরিয়াল বানানো আছে, আমি সেদিকে যাই। যেমন সুইসাইড নিয়ে আমাদের বেসিক যে মিথ গুলো কাজ করে, এটা আমরা WHO থেকে অ্যাডাপ্ট করে তৈরি করেছি প্রমিস, যেটা গত বছর ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর হেলালুদ্দিন আহমেদ স্যার এবং আমরা অনুপ্রাণনকে সাথে নিয়ে, আরো 4-5 ডাক্তার আমাদের সাথে আছেন, আমরা এই কিভাবে মিথ গুলোকে ভাঙা যায় সেটা আমরা চেষ্টা করেছি। যেমন প্রথম মিথটা হচ্ছে, যদি আমি দেখি আমাদের কোনো মেডিকেল স্টুডেন্টস বা ডাক্তার কোনো একবার আত্মহত্যার চেষ্টা করেছেন, তাহলে আমরা কি বলি, তার মধ্যে আত্মহত্যার প্রবণতা থেকেই যাবে, কোনোদিন যদি তাকে ফিরিয়ে আনতে পারবে না। সেটা একটা ভয়ঙ্কর বড় মিথ। তার কারণ হচ্ছে এই যে আত্মহত্যার প্রবণতা, এটা কিন্তু ক্ষণস্থায়ী, সেটা পরিস্থিতির উপর নির্ভর করে। তো যদি আত্মহত্যার মানে আমরা দেখি যে অনেক অনেক ক্ষেত্রে যে একবার করেছে, সেকেন্ড টাইম সে আবার ট্রাই করেছে, ইভেন থার্ড টাইম চেষ্টা করার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা মানুষ একদম পুরোপুরি ফিরে এসেছেন এবং সুখী এবং খুব সুন্দর জীবনযাপন করেছেন। এটা হচ্ছে প্রথম ভ্রান্ত ধারণা, যেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আরেকটা ভ্রান্ত ধারণা হচ্ছে আত্মহত্যা নিয়ে কথা বলা যাবে না।
এটা তুমিও ফেস করেছো আমি জানি, এবং আমরা সবাই এটা মানে র্যান্ডমলি, ইভেন আমি মানসিক স্বাস্থ্য নিয়ে যখন গবেষণা করা শুরু করেছি তখন থেকে কিন্তু শুনছি যে আত্মহত্যা নিয়ে কথা বলে আসলে কোনো লাভ নেই, কারণ এটা একটা ভুল পদ্ধতি এবং এটা উস্কানি। তুমি যখন কারোর সামনে সুইসাইড নিয়ে কথা বলবা তাহলে তুমি কিন্তু তাকে উস্কাচ্ছ। সো এই যে ভ্রান্ত ধারণাটা, এটার মেইন যে মানে পেছনের জায়গাটা সেটা হচ্ছে যে একটা অনেকেই আছেন যারা কার সাথে কথা বলবেন এরকম কাউকে খুঁজে পাচ্ছেন। হ্যাঁ, তো এই বিষয়ে যখন আমরা খোলামেলা কথা বলবো, আলোচনা করব, তখন কিন্তু এটা আত্মহত্যার প্রবণতাকে উস্কে দিবে না, বরং ওই ব্যক্তিটাকে তার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে বা সিদ্ধান্তটা আরেকবার ভাবার সময় দিবে, এবং এভাবেই কিন্তু আত্মহত্যা প্রতিরোধে সাহায্য করা যেতে পারে। দেখো একটা পয়েন্ট আমি তোমাকে বলি এখন, আমি হয়তো গেস করছি যে আমার কোনো একটা স্টুডেন্ট ফ্রেন্ড বা আমার কোনো কলিগ ডাক্তার ফ্রেন্ড সে চিন্তা করছে, কারণ সে বারবার, আমি তোমাকে একটু পরেই বলবো সাইন সিম্পটম গুলো কি কি। সো সেখানে যাওয়ার আগে আমি বুঝতে পারছি যে ওর বাসায় ওইরকম কিছু করতে পারে। তো ও যখন আমি যখন এটা বুঝতে পারছি, আমার কিন্তু সাথে সাথে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কিভাবে এটা আমি ঠেকাতে পারবো। তো প্রথম হতে পারে যে ধরো আমি কি তাহলে একটা কাজ করি, তুমি আজকে আমার সাথে থাকো, যদি আমাদের সেম জেন্ডার হয় কোনো অসুবিধা নেই, আজকে আমি তোমার সাথে থেকে যাই। ওই যে আমি ব্রেক করলাম তার সাইকেলটাকে, তার সাথে থেকে তার সাথে খোলামেলা চল আমরা মুভি দেখি, আজকে বসে বসে কোনো একটা মুভি দেখে ফেলি বা গান শুনি, কিছু একটা করি, অনেকখানি কিন্তু সময় সে পেয়ে গেল। এই সময়টা যদি আমি তাকে দিতে পারি, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি থাকতে পারবো না, তাহলে তার বাসার কাউকে অ্যালার্ট করে দেওয়া যায়। আমাদের মনে হচ্ছে যে ও একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা কেউ একজনের সাথে থাকেন। অথবা আমি সাইন সিম্পটম গুলো যখন বলবো তখন এটা বলতে পারি যে আত্মহত্যা প্রবণ তারা কিন্তু দড়ি বা ছুরি অথবা যেগুলো দিয়ে আত্মহত্যা করা যেতে পারে সেই জিনিসগুলো সংগ্রহ করে কাছে রেখে দেয়, যাতে রাত্রেবেলা বা গভীর রাতে যাতে তারা সেগুলো দিয়ে কিছু করতে পারে, বা স্লিপিং পিল এন্ড অল দ্যাট, এই টাইপের। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে যে কোথায় আছে বাসা, আছে ঠিক জায়গাতে, ওটাকে আমি সরিয়ে রাখতে পারবো কিনা। তবে কেন এটা বলছি সেটা হচ্ছে যে এই ট্রিগার পয়েন্টটা যেমন বুঝে নেওয়াটা জরুরি, পাশাপাশি কিন্তু যখন আমি কথা বলছি তখন কিন্তু আমি বলে ফেলতেই পারি, কোনো দোষ নেই, যে শোনো তোমার যদি মাথায় কোনো উল্টাপাল্টা চিন্তা আসে, চলো আমি একজন এক্সপার্টের সাথে তোমাকে যোগাযোগ করিয়ে দিই, যে তোমাকে এখান থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। দেখো আরেকটা ট্যাবু আছে, বেশিরভাগ আত্মহত্যার ঘটনা কোনো লক্ষণ বা অশনি সংকেত না দেখিয়ে হঠাৎ করে ঘটে। সো এটা আমি কেমন বললাম যে আত্মহত্যার ঘটনাগুলো ঘটে বাংলাদেশে হোক বা পৃথিবীর যেখানেই হোক, তারা কিন্তু কিছু না কিছু লক্ষণ প্রকাশ করে। একটা আত্মহত্যা হয় যে ধরো এই মুহূর্তে সে মোবাইলে দেখলো রেজাল্ট ফেল, চুপ করে সে ছাদ দিয়ে লাফ দিয়ে পড়লো, তখন ইম্পালস, ওইটা ঠেকানোর কথা আমি বলছি না। কিন্তু যারা চিন্তা করছেন আত্মহত্যা, যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে, তারা কিন্তু লক্ষণগুলো দিতে থাকেন। এই লক্ষণগুলোই আমি বলবো এখন। তার আগে আমি এই মিথগুলো সম্পর্কে একটু বলে দিই, যে যার মধ্যে আত্মহত্যার প্রবণতা আছে সে মরে যাওয়ার সিদ্ধান্তে অনড়, তাকে কোনোভাবেই ফেরানো যাবে না। এই যে আবার কিন্তু সেই কাহিনী, WHO এটাকে একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে প্রকৃতপক্ষে আত্মহত্যা প্রবণ যে মানুষটা, সেটা একজন মেডিকেল স্টুডেন্ট হোক বা একটা আরো জুনিয়র কেউ অথবা কোনো ডাক্তার, তিনি কিন্তু জীবন এবং মৃত্যু নিয়ে দোটানার মধ্যে থাকেন। অনেক কঠিন কিন্তু মৃত্যু নিজের হাতে নিয়ে নেওয়াটা। অনেকে বারবার আত্মহত্যার চিন্তা করেন, এটা ট্রু, কিন্তু সঠিক সময়ে সঠিক মানসিক সহায়তা যদি তাকে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু এই আত্মহত্যাটা একদম 100% প্রিভেন্ট করা যায়, এবং তাকে এই দ্বিধাটা থেকে, যে কেন তোমাকে মরতে হবে, এই জায়গাটা থেকে তাকে কিন্তু বের করে আনা সম্ভব। আরেকটা খুব স্পষ্ট ভ্রান্ত ধারণা আছে যে সমস্ত মানুষ আত্মহত্যা সম্পর্কে কথা বলেন তার মানে এই নয় যে তারা সবাই আত্মহত্যা করতে চান। তো এই ব্যাপারটা এইভাবে বলা হয় যে সমস্ত মানুষ আত্মহত্যা নিয়ে কথা বলেন হয়তো তারা কোনো সাহায্য বা সহযোগিতা করছেন। তিনি হয়তো বলছেন আত্মহত্যার কথা, কিন্তু তিনি আসলে হয়তো মনে মনে খুঁজছেন যে আমি কার থেকে সাহায্য বা সহযোগিতাটা নিতে পারি। এরকম মানুষ এই যারা বলছেন বা চিন্তা করছেন আত্মহত্যার মধ্যে, তাদের একটা অনেক বড় অংশ কিন্তু ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি বা হোপলেসনেস এরকম কোন একটা জায়গায় থাকে। এইটা মনে করার কিন্তু কোনো কারণ নেই যে ডিপ্রেশন থাকলে আত্মহত্যা হবে বা মানসিক স্বাস্থ্য সমস্যা মানে আত্মহত্যা হবে। কোনো মানসিক সমস্যা ছাড়াও আত্মহত্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলছি যে অনেকেরই থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আবারও যে যারা মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করছেন তাদের থেকে সাহায্য করা খুব জরুরি। আরেকটা হচ্ছে যেটা আমি অলরেডি বলে ফেলেছি, যে সমস্ত ব্যক্তির মানসিক সমস্যা আছে তারাই শুধু আত্মহত্যার চেষ্টা করেন, এটা অ্যাবসলিউটলি ইটস নট ট্রু, এবং এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে। তো এগুলো হচ্ছে মোটামুটি যেই মিথগুলো আমরা নর্মালি ফেস করি ইয়েতে আত্মহত্যা নিয়ে। আমি একটু করে, তুমি যে লক্ষণগুলোর কথা জানতে চেয়েছিলে, আমি লক্ষণগুলো একটু দেখাতে চাই। তার কারণ অবশ্যই অবশ্যই খুব জরুরি আমাদের ছেলে মেয়েদের যারা আজকে শুনছে তাদের জেনে নেওয়া
এটা আমরা অনুপ্রাণনের সাথে একসাথে কাজ করি, যেটা আমি বলেছি যে আমি, হেলাল স্যার এবং আমরা আরো যে কয়েকজন আছে আজমাইন এবং মেডিকেলের ডক্টর মারো, ডক্টর আশফুর রহমান মন এবং ডক্টর তামান্না আমরা তৈরি করেছি। সো যেই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো কোনো ব্যক্তি আত্মহত্যার কথা ভাবছেন কিনা, তার মধ্যে প্রথমটা হচ্ছে তার কথা শুনে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যেই মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তার মারা যাওয়ার কথা বারবার বলবে, বুঝতে হবে যে তিনি হয়তো মনে কোনো না কোনো একটা জায়গায় আত্মহত্যার কথা ভাবছেন। অপরাধ বা গ্লানি, যে যেটা আমি অলরেডি একটা শুরুতেই বলেছি যে রিলেশনশিপ কোনো ব্রেকআপ, যে এই সম্পর্কটা আমার কারণে ভাঙলো, আজকে আমি বারবার এই কথাগুলো বলে সম্পর্কটা ভেঙেছি। অন্যের প্রতি বোঝা, যে মনে হচ্ছে যে আমি হয়তো বোঝা হয়ে আছি, যে দেখো আমি তোমাদের জন্য একটা বোঝা, আমি তো পারছি না, আমি বারবার ফেল করছি, তোমাদের স্বপ্ন আমি পূরণ করতে পারছি না। তো এই কথাগুলো যখন আমরা শুনতে থাকবো, আমরা কিন্তু সেটা একটা ওয়ার্নিং সাইন হিসেবে অনুভূতি দেখে, অনুভূতির বহিঃপ্রকাশ, অনুভূতিটা দেখা যাবে না, অনুভূতির বহিঃপ্রকাশটা বারবার শূন্যতা, হ্যাঁ, নিরাশা, বলছে যে আমি বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছি না, ফেসবুকে শেয়ার করছে। দেখো ফেসবুকের শেয়ারিং দেখেও কিন্তু আমরা একদম বোঝা যায় সোশ্যাল মিডিয়া, এক্স্যাক্টলি, হ্যাঁ, অত্যন্ত দেখা যাচ্ছে সে শুধু দুঃখের বা একেবারে শুধু এরকম যে চিন্তার বা খুব রাগ এই টাইপের কোনো কিছু শেয়ার দিচ্ছে, বা এরকম কোনো একটা আচরণ যে সবসময় মনে হচ্ছে সে কিছু একটা অনেক বেশি চিন্তা করছে। এরকমও কিন্তু অনেকে প্রকাশ করে যে সে অসহনীয় একটা শারীরিক কষ্ট অনুভব করছে, যেই শারীরিক কষ্টের অথচ হয়তো কোনো ধরনের কোনো ফিজিওলজিক্যাল বা কোনো ধরনের কোনো প্যাথোলজিক্যাল বেস নাই, কিন্তু সে বলছে যে আমি একটা শারীরিক কষ্ট অনুভব করছি, আমার একটা অসম্ভব রকমের মনে কষ্ট হচ্ছে। যখন কেউ অসহনীয় মানসিক কষ্টের কথা বলছে, আমাদেরকে কিন্তু শুনতে হবে, আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে, আমাদেরকে তার অনুভূতিটাকে একটা জায়গায় যে কিভাবে তিনি সেটাকে এক্সপ্রেস করে সহায়তা নিতে পারবেন। থার্ড যেটা, সেটা হচ্ছে আচার আচরণের পরিবর্তন। এইটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে মৃত্যুর পরিকল্পনা তারা করেন, আত্মহত্যার পথ খুঁজেন, তারা বন্ধুদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলেন, কাছের মানুষদের কাছ থেকে তারা বিদায় নিয়ে নেন, এরকমই বলে ফেলেন যে আমি জানি তুমিও দেখেছো ফেসবুকে অনেকে বলেন যে গুড বাই ওয়ার্ল্ড, হ্যাঁ, তাই না? এবং অনেকে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বিলিয়ে দেয়। আমি আমার একটা কেস এরকম দেখেছি যে আমার পরিচিত একটা সার্কেলে, যেটা এখন যেহেতু মানসিক স্বাস্থ্য গবেষণা করতেছে অনেকেই যোগাযোগ করেন রেগুলার বেসিসে, যে গিটার, খুব পছন্দের একটা গিটার বিলিয়ে দিয়েছেন, আইফোন সম্ভবত একটা দিয়ে দিলেন ছোট ভাইকে। সো এটা কিন্তু খুব ডিফারেন্ট একটা অ্যাসপেক্ট, আচ্ছা কেন ওর সব থেকে পছন্দের বাদ্যযন্ত্রটা, কেন সে আইফোনটা আমাকে দিয়ে দিল। সো এখানে কিন্তু চিন্তা করার একটা ব্যাপার আছে যে কি হচ্ছে, যে ওর এত প্রিয় আইফোন, যেটা ওর বা একটা দামি ফোন, যেটা সে হাত থেকে ছাড়ছিল না, সেটা সে আমাকে দিয়ে দিল। উইল টুইলের যে ব্যাপারগুলো, সেগুলো আসলে আরো সিনিয়র লেভেলে, মানে ধরো বয়স হয়ে গেছে, এটা হয় মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তারদের মতো, তার ওদের তো এত সম্পত্তি থাকে না যে উইল করে দিবে। মেজাজের পরিবর্তন, আমি জানি হয়তো তোমার এটা নিয়েও প্রশ্ন আছে, মুড সুইং এন্ড অল দ্যাট, এটা একদম খুব অনেক বেশি পরিমাণে হয়, এই রেগে যাচ্ছে, এই হাসছে, এরকম একটা ব্যাপার। অনেকে যেটা করে, খুব বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কাজগুলো বারবার করতে থাকে, অনেক ফাস্ট তারা বাইক অথবা গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, কারণ মাথায় কাজ করে যাচ্ছে এভাবে চালাতে চালাতে যদি মরে যায় কি মরে গেল, ছাদের একদম কিনারে যে বসে ইচ্ছা করে, যে একদম ছাদের কোনায় যে বসছে বা চেক করছে, যাচ্ছে আমি কি এখান থেকে লাফ দিলে মরবো কি মরবো না, ধারালো অস্ত্র কাছে রাখে, হ্যাঁ, খাওয়া, ঘুম, মানে অনেকে দেখা যাচ্ছে যে কমে যায়, আবার অনেকে দেখা যাচ্ছে যে অনেক বেশি বেড়ে যায়। আবার যারা ড্রাগ অ্যাডিক্ট বা ড্রাগের উপর ডিপেন্ডেন্ট, তারা কিন্তু ড্রাগের বা দেখা যাচ্ছে সময় যারা ড্রিঙ্কের সাথে মানে রিলেটেড আছেন, তাদের কিন্তু এটার অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তো এগুলো হচ্ছে বেসিক্যালি যে সাইন সিমটম গুলো দেখে আমরা শুধু বুঝতে পারবো একটা মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তার সুইসাইডের দিকে যাচ্ছে কিনা। এবং আমি অলরেডি কিছু মিথের কথাও তোমাকে বলে দিয়েছি যে আমরা নর্মালি কোন ভুলগুলো করে থাকি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একদম দেখেছি যে যারা সুইসাইড করছে বা মানে হয়ে গেছে 2-3 দিন হয়েছে, অনেক সময় হয় না আমরা একটু কনসার্ন থেকে যাই, ফেসবুক প্রোফাইলে যাই, ঠিক এইসবই দেখা যায় যে কোনো স্যাড পোস্ট বা এরকম কোনো কিছু তার অনেক কাছের একটা জিনিস সে দিয়ে দিচ্ছে, তখন মনে হয় যে আল্লাহ ওই পোস্টটা কেন দিল, তারপরে এরকম হলো, তখন আসলে বোঝা যায়। একদম কারেক্ট ভাইয়া, একদম কারেক্ট। আচ্ছা ভাইয়া, সেলফ ইনজুরির কি কি সাইন আছে যেগুলো নিয়ে আমাদের আসলে কনসার্ন হওয়া উচিত? আচ্ছা, সেলফ ইনজুরি বলতে আমরা তো নরমালি মেডিকেল মানে মানসিক স্বাস্থ্যে যেই টার্মটা ব্যবহার করি সেলফ হার্ম। তো সেলফ হার্মের ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাবিং বা কাটিং, যেটা যে তোমার হাতে কেটে ফেলছে, হ্যাঁ, এটা খুব নরমালি দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এই সাইন, হ্যাঁ, কাটটা বা স্ট্যাবিং করার যে ব্যাপার,
ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বার্ন করে সিগারেট দিয়ে দেখা যাচ্ছে, বা ছোট ছোট কোনো পিন পয়েন্টে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে একদম তুমি আইডেন্টিফাই করতে পারবা যে 4টা 5টা 6টা এরকম দাগ আছে যে সে নিজেকে পুড়িয়ে ফেলেছে। মানে সেলফ পয়জনিংটা আসলে টু সাম এক্সটেন্ট একটু রেয়ার, কারণ যখন আত্মহত্যার চেষ্টা করছে তখন একবারে তারা সেলফ পয়জনিং জিনিসটা করে, কিন্তু সেলফ হার্মের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে ক্ষতিকর ওষুধ, একজন স্পেশালি মেডিকেল স্টুডেন্টস এবং ডাক্তার তারা কিন্তু জানেন যে কোন ওষুধটার কি পরিমাণে ক্ষতির মাত্রা আছে, তারা কিন্তু জেনে বুঝে করেন। অ্যালকোহল অ্যাবিউজার, একদম অ্যাবসলিউটলি। এবং অনেকে দেখা যাচ্ছে যে একদম চুল টেনে ছিঁড়ে ফেলছেন, নিজের একদম ব্রুইজ দেখা যাবে যে হয়ে আছে ব্লেড দিয়ে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখা যায় প্রমি, সেটা হচ্ছে সেলফ হার্মের ক্ষেত্রে অ্যানোরেক্সিয়া যেটা আমরা বলি, হ্যাঁ, যে হয়তো একজন জানে যে তার সে খেতে পারছে না, সে কিন্তু আরো খাওয়া কমিয়ে দিচ্ছে। বুলিমিয়ার ক্ষেত্রে আমি জানি না তুমি ক্রাউন সিরিজটা দেখেছো কিনা রিসেন্টলি, যেটা অনেক পপুলার, প্রিন্সেস ডায়ানার কিন্তু বুলিমিয়া ডিজিজটা ছিল, এবং দেখা গেছে যে সে কিন্তু যখনই মানে এই মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তার হাজবেন্ডের এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কারণে, তখনই কিন্তু সে অনেক বেশি ওভারইট করছে, এবং সে কনসিকুয়েন্সটা জানে যে সে পরেই বমি করবে বা সে সেটা তার বডি থেকে বের করে দিবে, তারপরেও কিন্তু সে তার খাওয়াটা কমাতে পারছে না। তো সেলফ হার্মের ক্ষেত্রে বা সেলফ ইনজুরির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা বুঝে শুনেই কিন্তু এই কাজটা করছে, যাতে তারা আলটিমেটলি নিজেদের কোনো একটা বডির কোনো একটা ড্যামেজ তারা করতে পারে। কারণ এটা মনে হয় যে সেলফ হার্মটা একটা টেম্পোরারি রিলিফ দেয়, যে আমার ইমোশনটা থেকে এই যে ডিস্ট্রেসিং একটা প্রসেসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেটা থেকে আমি বের করে ফেলতে পারবো। একটা কনফিউশন যেটা আছে সেটা হচ্ছে যে আমি জানি না আমাদের সাইকিয়াট্রিস্ট বন্ধু বা টিচার যারা আছেন তারা বাংলাদেশে এটা আসলে যে আমরা ICD-10 ক্রাইটেরিয়া বলি বা DSM আমরা যে ক্রাইটেরিয়া গুলো বলি, সেখানে কিন্তু সেলফ হার্মকে আমরা আলাদা করে কোনো ডিজিজ বলছি না, এটাকে বলা হচ্ছে যে সিমটমস, যেটা কোনো একটা আন্ডারলাইং ডিসঅর্ডারের হয়তো একটা আউটকাম। যেমন যদি কারোর মেন্টাল ডিসঅর্ডার থাকে, কোনো স্কিজোফ্রেনিয়া হতে পারে, অনেকের ফোবিয়া থেকেও কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, জেনেটিক্যাল অনেক কজ থাকে অনেক সময় সেলফ হার্মের, যে অনেকেই দেখা গেছে যে হেড ব্যাঙ্গিং করার একটা টেন্ডেন্সি বা এই টাইপের, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে, বা বিভিন্ন আছে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস টু ডেফিনেটলি, যে যাদের হ্যাঁ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের আছে, ড্রাগ অ্যালকোহল একদম অ্যাবসলিউটলি যাদের ডিপেন্ডেন্সি আছে, সেখানে তো কোনো ধরনের কোনো সন্দেহ নেই যে তাদের সেলফ হার্মের অনেক থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, এই যে সুইসাইড যে হচ্ছে, এটার পিছনে কি কোনো আপনি মূল কোনো কারণ দাঁড় করাতে পারবেন? মানে একদম মূল একটা বিষয় বা দুটা বিষয়, এগুলো একদম আমাদের খেয়াল রাখতে হবে। এটা আসলে খুব কঠিন প্রশ্ন প্রমিতা, কারণ হচ্ছে সুইসাইডের কারণ যদি আমি বলি, তাহলে এটা তো এক একজনের জন্য এক এক রকম, একদম অ্যাবসলিউটলি। সো প্রতিটা সুইসাইডই কিন্তু আলাদা আলাদা এক একটা কেস রিপোর্ট তৈরি করা যেতে পারে সায়েন্টিফিক্যালি, বা একটা অ্যানালাইসিস করা যেতে পারে যে কেন হলো। অনেক সময় ভার্বাল অটোপসি করেও দেখা হয় যে এক্স্যাক্টলি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে সে এই জায়গাটাতে এসে চলে এসেছে। নর্মালি আমরা যেহেতু আজকে ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদের সুইসাইড নিয়ে কথা বলছি, আমি তোমাকে একটা স্ট্যাটিস্টিক্স বলি। সেটা হচ্ছে আমরা একটা গবেষণা করেছিলাম, এটা আমার মাস্টার্স থিসিস ছিল 2013 সালে, আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে করেছিলাম। এটা আমরা পাবলিশ করেছি জার্নাল অফ পাবলিক হেলথে। এটা টাইটেলটা ছিল হচ্ছে হ্যাঁ ডিপ্রেশন, স্লিপিং প্যাটার্ন এন্ড সুইসাইডাল আইডিয়েশন অ্যামং মেডিকেল স্টুডেন্টস ইন বাংলাদেশ। তো এইটাতে আমরা যেটা পেয়েছিলাম যে তোমার সাথে সুর মিলিয়ে যে ডিপ্রেশন ছিল প্রায় 38.9% পার্টিসিপেন্টদের মধ্যে, যেখানে হচ্ছে সিভিয়ার ডিপ্রেশন কম ছিল অ্যারাউন্ড 3% মতো, কিন্তু মাইল্ড ডিপ্রেশন কিন্তু অ্যারাউন্ড 20% এর উপরে ছিল। মজার ব্যাপার হচ্ছে 17.6% মেডিকেল স্টুডেন্টস তাদের সুইসাইডাল টেন্ডেন্সি ছিল অথবা অ্যাটেম্পটেড সুইসাইড অ্যাট লিস্ট ওয়ান্স, মানে মেডিকেল স্টুডেন্ট হওয়ার পর। এইটাই সবথেকে ফ্যাক্টর যে আমরা মাত্র 300 মনে হয় পার্টিসিপেন্ট, তার মধ্যে প্রায় 17% তারা বলেছে যে তারা এই 5 বছরের মধ্যে চিন্তা করেছে সুইসাইডের, অথবা তারা অ্যাটেম্পট নিয়েছে। কিভাবে আমার নিজের এক্সপেরিয়েন্স যদি আমি বলি, আমার মানসিক স্বাস্থ্যে আসার পেছনে যে কারণটা, এই যে গবেষণাটা আমি করেছি, সেটাও কিন্তু আমার একজন কলিগের সুইসাইড থেকে। আমাদের সোহরাওয়ার্দী মেডিকেলে আমার ঠিক পরের ব্যাচে আমার একটা পরিচিত, আমি কলিগই বলবো, ফ্রেন্ড না, ডেফিনেটলি আমার 1 বছরের ছোট মেয়েটার সাথে কিন্তু আমি একই ডিপার্টমেন্টে আমরা ইন্টার্নশিপ করছিলাম। সো ও আমার জাস্ট 6 মাসের জুনিয়র আর কি, পরের ব্যাচে। তো ও হঠাৎ করে একদিন কেরোসিন ইনফিউজ করেছে, কেরোসিন। সে সকালে ডিউটি করে এবং সাথে সাথে সে মারা গেছে। তো যার সাথে আমার তার আগের দিন দেখা হচ্ছে, হাসি খুশি একটা মেয়ে, ঠিক পরের দিন, এবং তার বিয়ে ঠিক হয়ে আছে, তার লাইফে অ্যাপারেন্টলি কোনো সমস্যা নেই, কারণ সে ডাক্তার হয়ে গেছে। যখন সে কেরোসিন দিয়ে আত্মহত্যাটা করলো ওই দিন,
আমি যখন ওর লাশটা দেখেছি আমাদের ইমার্জেন্সি যে বিভাগে ওই সময় যখন আনা হচ্ছে, এইটা ছিল আমার জন্য সব থেকে বড় ট্রিগারিং ফ্যাক্টর, যে একটা মানুষ আগের দিন আমি তাকে হাসতে দেখলাম, ঠিক কিভাবে পরের দিন সেটা এরকম একটা কাজ করে ফেলতে পারে। তো পরে আমরা শুনেছি বিভিন্ন সোর্স থেকে, যেটার কোনো কনফার্মেটরি আমার কাছে কোনো এভিডেন্স নাই, যে এই মেয়েটা হচ্ছে ক্রনিক ডিপ্রেশনের কেস ছিল। তো দেখো, ক্রনিক ডিপ্রেশনের একদম ফ্যাটাল আউটকাম যেটা, সেটাই কিন্তু হয়েছে। তো আমরা যাকে হাসতে দেখছি, আমরা যাকে অ্যাপারেন্ট সুখী সাকসেসফুল লাইফ পেতে দেখছি, তারও কিন্তু এরকম হওয়ার একটা 110% আমার মনে হয় যে সুযোগ আছে। আমি বলবো যে সুইসাইডের রিজন আসলে এক একজনের জন্য এক এক রকম, কিন্তু মানসিক স্বাস্থ্য সমস্যা যদি কারোর থাকে, তাহলে তাদের মধ্যে সুইসাইডের রেটটা অবশ্যই বেশি। এটা পুরো পৃথিবীতে এটা ট্রু। আবার অনেক সময় দেখা যাচ্ছে মাল্টি ফ্যাক্টরিয়াল কজ কিন্তু এখানে এটার পেছনে থাকে। ফ্যামিলি ট্র্যাজেডি থাকতে পারে, বাবা মার মধ্যে যদি বিচ্ছেদ থাকে, টক্সিক প্যারেন্টিং যদি থাকে, যে বেশি এক্সপেকটেশন চাপিয়ে দিচ্ছে, সেই লোকটা নিতে না পারা, অথবা নাকি ফেলিওরটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, যে আমি সারা জীবন, দেখো মেডিকেলে যারা ভর্তি হচ্ছে সবাই কিন্তু এ ক্লাস পেয়ে ভালো ভালো রেজাল্ট করে এখানে তুমি হিসাব করলে দেখবা তোমার ক্লাসে সবাই কিন্তু তার স্কুলের টপার ছিল, ফার্স্ট অথবা সেকেন্ড বা প্রথম 10 জনের মধ্যে। তো এরাই যখন দেখছে যে প্রতি পরীক্ষায় আমি ফেল করছি, এইটা অনেকে নিতে পারে না। যে এখন এই ফেলিওর অ্যাকসেপ্টেন্সের যে ব্যাপারটা, অ্যাকসেপ্টেন্স এটাও কিন্তু একটা কনসেপ্ট, এবং আমার মনে হয় যে অ্যাক্সেসের সাথে আমরা একদিন আলাদা করে কথা বলতে পারি যে কিভাবে ফেলিওর অ্যাকসেপ্ট করতে হবে। এটা দিয়ে উই শুড টক। 1 ঘন্টা আমাদের টানা কথা বলা উচিত শুধু ফেলিওর নিয়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এই ইস্যুটাকে আনার জন্য। একদম ভাই, আপনি 1 ঘন্টা কি 2 ঘন্টা 3 ঘন্টা সবাই শুনবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এই জিনিসগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? ওকে, সো এই জিনিসগুলো বলতে যদি আমি বলি, যে প্রথম হলো সব ধরনের মানসিক স্বাস্থ্যজনিত সিমটমস, আমি ডিপ্রেশনের কাজটা অলরেডি বলেছি, সুইসাইডে আমরা কি কি দেখে আমরা বুঝতে পারবো সেটা বলেছি, অ্যাংজাইটি করে বলেছি, বেশ কিছু ফিজিক্যাল, সাইকোসোশ্যাল বা সাইকোলজিক্যাল সিমটমস গুলো দেখে অ্যাকনলেজ করতে হবে। প্রথম হচ্ছে যে আমি ফেস করছি, যে আমি স্ট্রাগল, আমার কোন একটা স্ট্রাগল হচ্ছে, আমি কঠিন একটা জায়গায়, আমি কোন একটা জায়গায় আটকা পড়েছি, এটাকে যখন আমি অ্যাকনলেজ করবো, না আমার কিছু হয়নি। অনেকে বলে না বাংলাদেশে যেটা হয়, এটা কিন্তু খুব মজার কিছু ফাইন্ডিংস আছে, যে বিয়ে কর বিষণ্ণতা দূর হয়ে, অনেকে বলে ভাত খা বিষণ্ণতা দূর হয়ে যাবে, একটা গান শুন, পাত্তাই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের গত বছর যখন কোভিড শুরু হলো, আমি যখন দেশে আটকা পড়লাম, ওই সময়টাতে কিন্তু আমি বেশ কিছু, আমি গত বছর থেকে এই পর্যন্ত অ্যারাউন্ড, আমার মনে হয় আমি কতগুলো লাইভ ইভেন্টে অংশগ্রহণ করেছি আমি জানি না। তার পেছনে একটা রিজন হচ্ছে, মাল্টিপল সেশন আমি দেখেছি, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে আসছেন, যারা এক্সপার্ট, তারা কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন বা একদম পয়েন্টে যেটা বলা সেটা বলছেন, কিন্তু নন এক্সপার্ট কিছু মানুষও তারা কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা শুরু করেছেন, যে যারা হয়তো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নন, তারা মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন না, বা যাদের বিন্দুমাত্র কোনো ধারণা নেই। বিভিন্ন মডেলকে আমরা দেখেছি, নায়িকা নায়ক, তারা বিভিন্ন ফোরামে এসে বলছেন যে আচ্ছা মানসিক স্বাস্থ্য যত্ন নিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু যত্ন কিভাবে নিতে হবে বা কিভাবে হচ্ছে একদম পয়েন্ট পয়েন্ট করে তারা যখন বলা শুরু করছেন, তখন কিন্তু আমার আপত্তি আছে। তার কারণ হচ্ছে এটা একজন বিশেষজ্ঞের কাজ। আমি যদি এখন কাউকে বলি যে আচ্ছা তুমি আসো ক্যান্সারের ট্রিটমেন্ট করো, একটা নর্মাল ডেলিভারি করো, সেটা কি সে করাতে পারবে? সেটা কিন্তু সে করাতে পারবে। তাহলে কিভাবে একটা ক্লিনিক্যাল সিমটমস নিয়ে তারা কথা বলতে পারবে? এবং আরো কিছু মানুষকে আমি দেখছি যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড, যদি তারা 3 মাস 6 মাসের একটা ট্রেনিং নিয়ে তারা কিন্তু কাউন্সিলর হিসেবে তারা কিন্তু দেখা যাচ্ছে যে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ টার্মটা ব্যবহার করছে, এটাও অ্যাবিউজ এই টার্মটা। তার কারণটা হচ্ছে যে আমি নিজে গ্লোবাল মেন্টাল হেলথে মাস্টার্স করেছি, পাবলিক মেন্টাল হেলথে এমফিএল করছি, পিএইচডি করতে পড়াশোনা করছি ডিজিটাল মেন্টাল হেলথে। আমি কি কোনো রোগীকে সেবা দিচ্ছি? আমি কিন্তু দিচ্ছি না, কারণ বাংলাদেশে সাইকিয়াট্রি এবং সাইকোলজি এই দুইটা ডিগ্রি ছাড়া বা সাইকোথেরাপিস্ট যারা আছেন, আর কিন্তু কারোর এটা করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তাকে কিন্তু ডেফিনেটলি একটা সাইকিয়াট্রিস্ট যিনি কত কষ্ট করে তিনি কমপ্লিট করছেন তার কোর্সটা, এমডি কোর্সটা, এটা তার রেসপন্সিবিলিটি, তিনি ড্রাফটি দিবেন। একজন সাইকোলজিস্ট যিনি ক্লিনিক্যাল সাইকোলজি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, তার এটা দায়িত্ব যে তিনি কিভাবে কাউন্সিলিংটা দিবেন। সাইকোথেরাপিস্টরা তাদের কাজটা সুচারুভাবে করবেন। মাঝখান থেকে আমি 2 মাস 3 মাস 3 দিনের ট্রেনিং নিয়ে কিন্তু নিজেকে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ দাবি করতে পারি না। আমি মানসিক স্বাস্থ্য গবেষণা করছি বলে একজন মানসিক স্বাস্থ্য গবেষক। তো এইটা কিন্তু ফাইন লাইনটা আমাকে বুঝতে হবে, এবং এই ফাইন লাইনটা যখন আমরা বুঝবো, এই জায়গাটা যখন আমি আত্মস্থ করবো যে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছেই আমার তাকে পাঠাতে হবে, তো যেই পয়েন্টে বলছিলাম অ্যাকনলেজ করতে হবে এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি দেখি কেউ সাফার করছে, আমি হেসে উড়িয়ে দিব, অথবা আমি সেটাকে ছোট করব, বা আমি এটা অন্য কাউকে বলে বলে বেড়াবো, সেটা করা যাবে না। নন টক্সিক বা নন জাজমেন্টাল এই টার্মগুলো যখন বলছি, একটা সোশ্যাল মিডিয়াতে যখন লকডাউন চলছে বা মানুষ এখনো তো ক্লাস করছে না, আমি জানি না তোমাদের ক্লাস সম্ভবত এখনো শুরু হয়নি, সবাই
সবাই ভাই অনলাইনে ক্লাস করছে, আইটেম দিচ্ছে, হ্যাঁ, সব হচ্ছে আর কি। ওকে। সো এই যে অনলাইনে ক্লাস করার সময়টাতে কিন্তু বাসায় থাকছে ছেলেমেয়েরা, তো তারা যদি একটা সুন্দর ছবি দেয়, সে যে সুন্দর করে একটা রান্না করে সেটার ছবি আপলোড করছে, এটা কিন্তু তার একটা ওয়ে অফ একদম। করার। এটাকে যদি এখন আমি স্ক্রিনশট নিয়ে আজে বাজে কথা বলি যে দেখো এত হ্যাঁ, স্বাস্থ্য কেন হ্যাঁ, এত হ্যাঁ, কাজ করছে, একদম। কোনো লাভ নেই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে টক্সিসিটি যখন আমি ছড়াতে থাকবো সেটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। কোন কোন স্টার 3টা বিয়ে করলো বা 2টা বিয়ে করলো, সেটার নিচে আমি সাপোর্ট করে 50টা কমেন্ট করলাম অথবা ঝগড়া করতে থাকলাম। এই যখন আমি ঝগড়া করে ঘুমাতে যাব, ওই ঝগড়াটাকে নিয়ে আমি ঘুমাতে যাচ্ছি। সো সোশ্যাল মিডিয়া কিন্তু এইভাবে আমাদেরকে ড্র্যাগ করছে পেছনের দিকে। আমি তোমাকে আরেকটা রিসার্চের কথা বলি যেটা আমরা গত বছর পাবলিশ করেছি। এটা জি, হচ্ছে জি, ভাইয়া। স্টুডেন্টদের ইমিডিয়েট সাইকোলজিক্যাল রেসপন্সেস ডিউরিং দ্য ইনিশিয়াল পিরিয়ড অফ কোভিড-19 প্যান্ডেমিক এবং বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টস। ফারহানা সাফা বলে এখনো টরন্টো ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে, আমার খুব কাছের কলিগ, ও এটা লিড করেছেন, আমি সিনিয়র অথর হিসেবে কাজ করেছি। হেলাল স্যার আচ্ছা, আছেন, আচ্ছা। প্রফেসর ফাতেমা সাফা, অনেকে মিলে আমরা কাজটা করেছি। এই গবেষণাটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যেটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টসরা এই কোভিড এর মধ্যে কি ভয়ঙ্কর রকম ভাবে তারা সাফার করেছে অন্যান্য ফ্যাকাল্টিদের থেকেও বেশি। আমরা যখন গত স্টাডিটা করেছিলাম সেখানে 30% মতো যদি স্টুডেন্ট সাফার করে থাকে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড 65.59% মেডিকেল স্টুডেন্টস তাদের ডিফারেন্ট লেভেলস অফ অ্যাংজাইটি আছে এবং ডিপ্রেশন সিমটমস দেখা গেছে অ্যারাউন্ড 49.9। তাহলে কি দাঁড়ালো মানেটা? আগে যদি 30% থাকে, 20% থাকে, সেটা 50 হয়ে গেছে। আগে যেটা 25 ছিল সেটা 60 হয়ে গেছে। তার মানে মেডিকেল স্টুডেন্টদের অফকোর্স একটা প্যান্ডেমিক চলছে, তাদের মধ্যে একটা একদম। আতঙ্ক ভয় কাজ করছে। এর পাশাপাশি একাডেমিক আনসার্টেনটি, কি হবে, কবে কি অ্যাটেন্ড হলো হবে? পরীক্ষা, ফাইনাল প্রফ হচ্ছে না, কবে পাস করবো। এর পাশাপাশি যদি সোশ্যাল মিডিয়াতে এত নাটক চলতে থাকে, একদম স্পষ্ট করে তারা উল্লেখ করেছে সোশ্যাল মিডিয়া আমার মানসিক স্বাস্থ্যকে হ্যাম্পার করছে। একদম, সোশ্যাল মিডিয়া একদম। এই কমেন্ট গুলো, এই টক্সিসিটি আমি নিতে পারছি না। এবং মেয়েদের, ফিমেল যারা মেডিকেল স্টুডেন্টস ডাক্তার আছে তাদের মধ্যেও কিন্তু এই ভাগটা, এবং পাশাপাশি কি হচ্ছে তখন কিন্তু আমরা বিভিন্ন রেজিস্ট্যান্সেরও শিকার হয়েছি। প্যান্ডেমিকের শুরুতে এটা করা হচ্ছে যে ডাক্তাররা বাইরে গেলে দেখা যাচ্ছে ওখানে আটকানো হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু ডাক্তার, এর মধ্যেও ডাক্তার পিটানোর ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন হুম, জেলাতে। হুম। তো মানে কি বলবো যে এত বেশি আমাদেরকে কোণঠাসা করা হয়েছে এই ডাক্তার কমিউনিটিকে ওই সময়টাতে। সো একদম। যে রেসপেক্টটা পাওয়া উচিত, যে একজন ডাক্তাররা, ফ্রন্ট লাইনাররা যে বুক চিতিয়ে একটা প্যান্ডেমিককে তারা সাপোর্ট দিচ্ছেন, সেটা কিন্তু অনেকাংশেই আমরা সেই সম্মানটা পাইনি পাচ্ছি যেটা না। পাওয়া হুম, উচিত ছিল। সো ওই হুম, জায়গাটা অনেকে সাফার করেছেন যে কেন আমরা অ্যাকনলেজমেন্টটা পাচ্ছি না। তো বলার কারণটা হচ্ছে এটা যে কোভিডও খুব স্পষ্ট ভাবে দেখিয়ে দিয়েছে যে আমাদের একটা সাপোর্ট দরকার। এখন এই সাপোর্টটা আমাদেরকে সিক করতে হবে প্রথম। এরপরে যদি আমি বলি সেটা হচ্ছে যে সকল ধরনের টক্সিসিটি থেকে বের হয়ে এসে একটা একটা সুস্থ জীবন, যে ভাই আমরা যে বেঁচে আছি প্যান্ডেমিকের মধ্যে, নেক্সট স্টেপে টেনশন ফ্রি লাইফ কাটানোর জন্য যা আছে ঠিক আছে ডান, তাহলে নেক্সট কি, হোয়াটস নেক্সট? আমি যদি প্রোডাক্টিভ কাজে নিজেকে এঙ্গেজ রাখি, রিসার্চ যদি কেউ শিখতে চায় শিখলো, কেউ যদি মনে করে নতুন কোনো স্কিল ডেভেলপ করতে চায় সে করলো। এই যে ছোট ছোট কাজগুলো, আমি অনেক সময় নিজেকে মিনি ভ্যাকেশন দিই। কিভাবে? আমি পুরোনো ছবিগুলো বের করে দেখি যে আমি হয়তো ইউরোপে কোনো একটা ট্রিপ দিয়েছিলাম, টেনিসে, আমি একদিন বসে বসে ইউরোপের ছবিগুলো দেখছি, বা আমি হয়তো রাতারগুলে গিয়েছি সেই ছবিগুলো দেখছি, ভিডিওগুলো দেখছি। এটা কিন্তু ওই মুহূর্তের কয়েক ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য আমি কিন্তু একটা মনে হচ্ছে ওই দুনিয়াটাতে চলে যাচ্ছি। একটা একদম। মিউজিক, একটা খুব সুন্দর একটা মুভি, লাইভ মুভি, এখানে কিন্তু খুব কঠিন একটা মুভি যে সব মরে যাচ্ছে লাস্টে, একটু লাইট, যেটা একটু আনন্দ লাগবে, সেটা অনেক বেশি হেল্প করে। সেই জি, তো জি। এটার পাশাপাশি আমি জেনারেলাইজ করবো না, এক একজনের প্রবলেম, এক একজনের ইস্যু এক এক রকম। এই এক এক জায়গাটায় রকম। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাপোর্ট সিক করা এবং একজন সত্যিকার যারা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের কাছ থেকে সাহায্য। একদম ঠিক ভাইয়া, অনেক ধন্যবাদ ভাইয়া। কমেন্ট থেকে কিছু মানে কমেন্ট এসেছে, কোয়েশ্চেন নেই। একজন লিখেছে, হামিম তাসিন লিখেছে, একটি মেডিকেলে অ্যান্টি সুইসাইডাল অর অ্যান্টি ডিপ্রেশন ক্লাব অর গ্রুপ শুরুর কিছু উদ্যোগ নিয়ে কিছু দিক নির্দেশনা যদি দেয়া যেত। একই প্রশ্ন ফারজানা সুলতানা শান্তাও করেছে, ভাইয়া একটু যদি বলতেন। এক্সেলেন্ট আইডিয়া। এর থেকে আসলে আমার মনে হয় আজকে সেশনের এই প্রশ্নটা শুনে আমার মন ভালো হয়ে গেল। সেটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেশন বা অ্যান্টি সুইসাইডাল যেটাকে বলি। চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু একটা সেন্টার আছে, ডক্টর পঞ্চানন উনি এটা করেছেন, আমাদের খুব পছন্দের একজন সহকর্মী, আমি বলবো সিনিয়র আমাদের থেকে। তো স্যার যেটা করেছেন, উনি হচ্ছে একটা কাউন্সিলিং সেন্টার তৈরি করেছেন। সো প্রত্যেক মেডিকেলে যদি একজন, অনেক শিক্ষক কিন্তু থাকেন খুব মানে এমপ্যাথি তারা শো করেন ভালো, যাদের কাছে সব শিক্ষক
কিন্তু এমন যে যার কাছে মন খুলে কথা বলা যায়, একদম একদম আমরা অ্যাপ্রোচ করি যে স্যার বা ম্যাম আপনি যদি আমাদেরকে সাহায্য করেন, মানে একটা তো লিডারশিপ আমাদের লাগবে, বা যে ডাক্তারের কাছে এরকম কোনো এইচএমও হতে পারে যিনি সাইকিয়াট্রিতে ট্রেনিং করছেন, একজনকে মাঝখানে রেখে হয়তো এটা ইনিশিয়েটিভটা শুরু করা যেতে পারে। এর পাশাপাশি আমি বলবো যে শুভ্রতা যে গ্রুপটার কথা আমি বললাম, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, শুভ্রতা ক্যান সাপোর্ট, কারণ যেহেতু শুভ্রতা কিন্তু ডিরেক্টলি সেন্টার ফর মেডিকেল এডুকেশনকে সাথে নিয়ে কাজটা করছে। আমাদের সেন্টার ফর মেডিকেল এডুকেশনের যিনি একাডেমিক ডিরেক্টর যিনি আছেন প্রফেসর ডক্টর হুমায়ুন কবির তালুকদার স্যার আমাদেরকে একদম নিঃস্বার্থভাবে সাপোর্ট করছেন এবং উনি অ্যাকনলেজ করেছেন যে মেডিকেল স্টুডেন্টের মেন্টাল হেলথটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমি বলবো যে প্লিজ কন্ট্যাক্ট উইথ শুভ্রতা, এবং আমি জানি বাংলাদেশে আরো যে অর্গানাইজেশন গুলো আছে যে অ্যাক্সেস মেডিকেল স্কুলের যারা লিড করছেন তাদের কাছেও রিচ করলে আমার মনে হয় যে দে ক্যান কানেক্ট আস এবং দে ক্যান টক। এত এত সুন্দর করে ভাই আপনি বলছেন, প্রতিটা জিনিস আমার মনে হচ্ছে কি যে সোজা করে হয় না যে শুনতে ভালো লাগে, একদম মানে মনের মধ্যে গেঁথে যায়। আমার আজকে একদম ওরকম মনে হচ্ছে এবং আমি শিওর সবার মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ভাই। আরো কিছু প্রশ্ন আমি করতে চাই, আমি কি করব? না প্রবি, আমার এখনই আরেকটা সেশনে যেতে হবে, আমার পরপর আজকে স্কেডিউল করা 7টার জন্য। এখন আমি আরেকটা লাইভে যাচ্ছি, সেখানে আমি শুধু অ্যাংজাইটি নিয়ে কথা বলবো। তো ভাইয়া কি যে মিস করব, মানে আবার আরেকটা কিন্তু আপনার আবার টাইম দিতে হবে, আবার টাইম দিতে হবে, আমরা আবারও কথা বলবো, কারণ এই বিষয়টা নিয়ে ভাইয়া আসলে কথা বলে না কেউ। কেউ কেউ যদি তুলতে যায় তখন তাকে সবাই দাবিয়ে ফেলে যে আচ্ছা এই বিষয় নিয়ে কথা বলার কি আছে। তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, যতই শুনি ততই কম মনে হয়। আমার মনে হয় আজকের এই সেশনটা সবার খুবই উপকার হবে, খুবই। আর আমি ধন্যবাদ দিতে চাই অ্যাক্সেস স্কুলকে, কারণ একদম ভয়ঙ্কর রকমের অ্যাক্সেস আমাকে সাপোর্ট দিচ্ছে। আমি যেই কথাগুলো বলতে চাই বা যেই তথ্যগুলো আমি পৌঁছে দিতে চাই সেগুলো আমরা পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছি। বেশ অনেকদিন পরে আজকে জয়েন করেছি প্রমিস, ও ভালো লাগছে, কারণ আমি মাঝখানে টানা অ্যাক্সেসের সাথে বেশ একটা কাজ করার সুযোগ হচ্ছে। তো লাস্ট কয়েক মাস আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, সো আশা করছি আবার রেগুলারলি আমরা কন্টিনিউ করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ প্রমি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। ডেফিনেটলি উইল টক মোর। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া।